ঠিক আছে, আমরা যেটা আসলে করব আজকে সেটা হলো, আপনারা শীটটা অলরেডি পেয়ে গেছেন, সেটা হলো পোলার কোঅর্ডিনেটস। মানে এর আগে আমরা যেটা পড়েছিলাম যে সাউন্ড আসছে কার, লিখন রাজের সাউন্ডের সমস্যা আছে, তুমি বন্ধ করে দাও, মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ, আর সমস্যা থাকলে কোয়েশ্চেন যদি থাকে তাহলে কোয়েশ্চেন করে ফেলবো, তাহলে আমরা পরবর্তীতে এ করতে পারবো। আর এমনিতে যার সাউন্ড আছে সে বুঝতে পারবে, বললেই বুঝতে পারবে, আমরা এটা করে নেবো। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটটা কি সেটা আমরা একটু ডিসকাস করবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এরকম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তারপর হলো আমরা অরিজিন নিয়ে আলোচনা করেছিলাম। এটা ছিল আমার কার্তেসিয়ান কোঅর্ডিনেট। এখন আপনি সব যে কার্তেসিয়ান কোঅর্ডিনেটসে থাকবে, মানে একটা বিন্দুর অবস্থান জানার জন্য বা একটা পজিশন জানার জন্য সব যে কার্তেসিয়ান কোঅর্ডিনেটসে থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই, অনেক সময় এটা নাও থাকতে পারে। তাহলে আপনাকে অল্টারনেটিভ আর কি কি কোঅর্ডিনেট সিস্টেম আছে, অর্থাৎ কোনো বিন্দুকে নির্দেশ করতে হলে আর কি কি পর্যায়ে এটাকে আপনি নির্দেশ করতে পারেন বা তার অবস্থানটা আপনি নির্ণয় করতে পারেন, সেই জিনিসগুলোর মধ্যে একটা হলো পোলার কোঅর্ডিনেটস। পোলার কোঅর্ডিনেটস দিয়ে আমি সেই বিন্দুর অবস্থান কার্তেসিয়ান কোঅর্ডিনেট জানার ব্যতীত আমি সেটা বের করতে পারবো। এছাড়া আপনাদের যদি কেউ মাস্টার্স করেন কিংবা তারও বেশি করেন, তাহলে আপনারা জানতে পারবেন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ডারের মধ্যে দিয়ে অবস্থান কিভাবে বের করা যায়। আরও আছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো ওই জিনিসগুলি এখন আপাতত আপনাদের অনার্সে লাগবে না, মাস্টার্স কিংবা তারপরে যদি যান, আরও জটিল যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম আপনারা পড়েন, তখন আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। সেটা হলো স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আপাতত আপনাদের অনার্স পর্যন্ত আপনাদের দুইটা কোঅর্ডিনেট সিস্টেম লাগে, একটা হলো কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে কিন্তু অলরেডি কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা পড়েছি, যে একটা বিন্দুর অবস্থান কিভাবে বের করবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কী হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কী হবে, থার্ড কোয়াড্রেন্টে থাকলে কীভাবে বের করতে হবে, এক্স এর মান প্লাস হলে কোথায় যাবে, ও এক্স এর মান মাইনাস হলে কোন দিকে যাবে। যেমন জিরো থেকে যদি এক্স এর মান প্লাস থাকে তখন ডান দিকে যাবে, আবার এক্স এর মান যদি মাইনাস থাকে জিরো থেকে বাম দিকে যাবে, ওয়াই এর মান যদি প্লাস থাকে জিরো থেকে উপরের দিকে যাবে, ওয়াই এর মান নেগেটিভ থাকলে জিরো থেকে অর্থাৎ অরিজিন থেকে নিচের দিকে যাবে। তো এই বেসিক জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে আপনার এই অবস্থান বা এক্স এর মান ওয়াই এর মান জানা নেই, তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে আমরা এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করেও আমরা তার পজিশন আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে বেসিক জিনিসটা কি আমরা একটু আলোচনা করে নিই বা একটু রিডিং করে নিই, তাহলে আমরা মোটামুটি একটু বুঝতে পারবো। দেখি, ইন ইউজিং দ্য কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্স ওয়াই ইউজ করে উই ইন্ডিকেট দ্য পজিশন অফ এ পয়েন্ট ইন এ প্লেন। এই জিনিসটাই বলা হয়েছে যে আমরা কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্স এবং ওয়াই দিয়ে কোনো বিন্দুর অবস্থান একটা প্লেনের মধ্যে নির্দেশ করে থাকি ইন টার্মস অফ দ্য ডিস্টেন্স। অর্থাৎ এখানে আপনারা যেমন দেখেন, এটা যদি আপনার এক্স অক্ষ হয়, উপরেরটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে একটা বিন্দুর অবস্থান যদি এখানে থাকে, তাহলে আমরা এটা বিন্দুর অবস্থান এইভাবে বের করতাম। অর্থাৎ এক্স অক্ষ থেকে ডান দিকে যাইতাম, তারপর এখানে উপরের দিকে যাইতাম। অর্থাৎ এখানে এটা একটা দূরত্ব, এইটা ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব। অর্থাৎ আপনার এই যে ইন টার্মস অফ ইটস ডিস্টেন্স, অর্থাৎ এক্স অক্ষ থেকে কী দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কী দূরত্বের অবস্থান করছে, সেই জিনিসটা দ্বারাই আমরা দুইটা লাইন দ্বারা আমরা প্রকাশ করতাম। অর্থাৎ একটা লাইন হলো এক্স অক্ষ আর একটা লাইন হলো ওয়াই অক্ষ। এখন অনেক সময় এটা নির্দেশ করা নাও থাকতে পারে, যেমন দেখেন এখানে বললো ইট ইজ সামটাইমস প্রিফারেবল টু শো ইটস লোকেশন ইন টার্মস অফ ইটস ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। মানে কি বললো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুর অবস্থানটা অনেক সময় নির্ণয় করার দরকার হতে পারে বা আমরা এটা পছন্দ করতে পারি। যেমন এটা একটা নির্দিষ্ট বিন্দু, মনে করেন ও, এটা থেকে নির্দিষ্ট এটা একটা লাইন আছে, লাইন থেকে এখন আপনি যদি এই উপরের দিকে যদি যান, তাহলে দেখেন, তাহলে আপনার কি হলো, এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো, আর যে এইখানে যে একটা দূরত্ব আপনি এটা পেয়ে গেলেন। তাহলে আপনার একটা নির্দিষ্ট দূরত্ব, যে এই অ্যাঙ্গেলটা যদি টিটা হয়, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে আপনি এই বিন্দুর অবস্থানে যেতে পারবেন। তাহলে আপনার অক্ষ ছাড়াও এটার মধ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। ইটস ডাইরেকশন ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এই যে এটার যে ডাইরেকশন মানে হলো আপনার সবসময়, কিন্তু আমরা গণিতে আমরা সবসময় অ্যাঙ্গেল বুঝাই। ডাইরেকশন বলতে আপনার তখন দিক বলতে উত্তর দক্ষিণ পশ্চিম আমরা বুঝি না। আমরা ম্যাথমেটিক্সে ডাইরেকশন বলতে সাধারণত টিঠা বা অ্যাঙ্গেল, এই যে এখানে যে মানটা আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা সাধারণত ডাইরেকশন বুঝি। লাইন থ্রু দিস পয়েন্ট, অর্থাৎ এই এই যে আপনার অরিজিন থেকে
একটা নির্দিষ্ট লাইন বা এই যে অরিজিন থেকে এই যে আপনার অরিজিন ও থেকে একটা নির্দিষ্ট লাইন আমরা এই বিন্দুতে যাব, এই বিন্দুটা মনে করেন পি বিন্দুতে যাইতে হলে দেখুন এইখান থেকে আমি একটা লাইনকে যদি আমি এইভাবে শিফট করি তাহলে দেখুন আমার এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো এবং এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে যাইতে পারলাম। তাহলে এখানে একটা রেডিয়াসের মতো ক্রিয়েট হলো। তাহলে এটা আমি যদি এভাবে ঘুরায় নিয়ে আসি তাহলে একটা বৃত্ত তৈরি হবে। আমি পরে আবার এটা দেখাবো, খুব সহজভাবেই আমি এখানে ডিসকাস করতে পারবো। দিস কোঅর্ডিনেট সিস্টেম অফ পয়েন্টস ইজ কল্ড দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আপনাকে দেখুন একটা নির্দিষ্ট বিন্দু লাগবে এবং এই বিন্দুটা হলো ও এবং একটা নির্দিষ্ট লাইন লাগবে। আর বিন্দুর অবস্থান যদি এখানে হয়, এই লাইনটাকে আপনি শিফট করে যদি এখানে নিয়ে আসেন, এইখানে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখুন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, অর্থাৎ এইখানে আর কি, অর্থাৎ এটাকে যদি এখানে ঘুরিয়ে নিয়ে আসেন তাহলে এরকম একটা পজিশনের মতো তৈরি হবে। এখন এই পুরোটা যদি এভাবে ঘুরিয়ে নিয়ে আসেন, দেখুন এই পুরোটা যদি একটা ঘুরিয়ে নিয়ে আসি তাহলে এটা একটা বৃত্তের মতো হবে। তাহলে এটা অ্যাঙ্গেলটা হবে থিটা, আর যেটা দিয়েছে এটা হয়ে যাবে কি রেডিয়াস। তাহলে পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে হলে আপনাকে এই বিন্দুটা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এরকম হবে। তাহলে দেখুন এই জিনিসগুলো যে আর যেটা এটাকে আমরা রেডিয়াল ভেক্টর বলবো, আর টিটা যেটা রেডিয়াল করতে আসলো এই যে বৃত্তের যে রেডিয়াস বা ব্যাসার্ধ, এখান থেকে আরকে আমরা রেডিয়াল ভেক্টর বলি। আমরা এটা একটু পরে দেখবো, এখানে আছে মাত্র 8 জন, খুবই কম মানুষ। আপনাদের সিআর কোথায়? সিআরও তো জয়েন করলো না। যাই হোক, আমরা বেসিক জিনিসটা নামাজের আগে শেষ করে দিই। লেট থিটা বি এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড ও এ বি দ্য ফিক্সড স্ট্রেট লাইন। এই যে থিটা অরিজিনের ও যে বিন্দুটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, ফিক্সড পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এই বিন্দুটাকে নাড়ানো যাবে না, অর্থাৎ এইটা ফিক্সড রাখতে হবে। এইখানে আপনি এই অরিজিন, এটা অনেক সময় অরিজিনও বলে, অরিজিনকে আপনি নাড়াতে পারবেন না। অরিজিনকে ফিক্সড ধরে বাকি পয়েন্ট, অন্য জায়গার পয়েন্টগুলোকে আপনি ওঠানামা করতে পারবেন। অর্থাৎ এ বিন্দুটাকে যদি উপরের দিকে উঠান এতটুকু দৈর্ঘ্য নিয়ে, তাহলে আপনি দেখেন পি বিন্দুতে যাইতে পারতেছেন। হ্যাঁ, এ থেকে এইখানে যাইতে পারতেছেন। তাহলে এইখানে আপনি ওঠার পর্যন্ত আপনার এই অ্যাঙ্গেলটা হয়ে গেল টিটা। এটা হলো আপনার ডিরেকশন, কোন দিকে যেতে হচ্ছে। টিটার মান দেখুন ঘড়ির কাঁটার বিপরীতে যখন আপনি ঘুরবেন, ঘড়ির কাঁটার বিপরীতে, তখন টিটার মান পজিটিভ হবে। আর ঘড়ির কাঁটার দিকে, এটা হলো ক্লকওয়াইজ যখন হবে তখন টিটার মান নেগেটিভ হবে। এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে যখন হবে তখন টিটার মান প্লাস। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর দেখুন পি বি এনি পয়েন্ট দেন দ্য স্ট্রেট লাইন ওপি। এই যে পি থেকে ও থেকে পি যদি আমি যোগ করে দিই তাহলে ওপি ইউজুয়ালি ডিনোটেড বাই আর। ও থেকে পি এর যে দূরত্ব এটাকে আর দ্বারা আমরা ডিস্টেন্স ডিস্টেন্সটাকে আমরা ডিনোট করবো। মেজার্স দ্য অ্যাঙ্গেল এ ওপি, অর্থাৎ এ ওপি, এই যে অ্যাঙ্গেলটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমি বললাম টিটা, ইউজুয়ালি ডিনোটেড বাই টিটা আর দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য পি। অর্থাৎ আপনি দেখুন এই বিন্দুতে যেতে হলে আপনার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনার রেডিয়াস দূরত্ব আপনার যেতে হবে। এই দূরত্বটা হলো নির্দিষ্ট দূরত্বটা হলো আর যে অ্যাঙ্গেলটা আপনি নিলেন সেটা হলো থিটা। তাহলে এই দুটাকে যদি একসাথে লিখেন, রেডিয়াসটা আগে নেবেন, নিয়ে অ্যাঙ্গেলটা আপনি পরে পাবেন। এই দুটো জিনিসকে আপনি যদি এবার ব্র্যাকেটের মধ্যে আটাইয়া দেন তাহলে এটা হয়ে যাবে আপনার কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তারপর দেখুন এখানে আরো জিনিস কিছু এখানে বলা আছে। ও ইজ কল দ্য পুল অর দ্য অরিজিন, অর্থাৎ এই যে আপনার ফিক্সড পয়েন্টটা যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা অরিজিন বলতাম, এখানে এটাকে পুলও বলা হয় অথবা অরিজিনও বলা হয়, যেটা আপনার মন চায় সেটা বলতে পারেন, এই পুল বা অরিজিন। আর যে ও এ যে লাইনটা আপনি এখানে মুভ করে আসছেন উপর নিচের বরাবর, সেই লাইনটাকে বলা হবে ইনিশিয়াল লাইন। এই যে দেখুন ইনিশিয়াল লাইন, অথবা বলা হবে ডাইরেক্টেড লাইন। ঠিক আছে, কল দ্য ইনিশিয়াল লাইন অর দ্য ডাইরেক্টেড লাইন। ওয়াই ইজ কল দ্য পোলার এক্সিস, অথবা এটাকে পোলার এক্সিসও বলা হয়। আর ইজ কল দ্য রেডিয়াস ভেক্টর, অর্থাৎ আর যে আপনার রেডিয়াস বরাবর যে রেডিয়াস নিয়ে আপনি যে ঘুরে আসছেন, এই যে বৃত্তর মতো ঘুরে আসছেন, পুরোটা ঘোরার দরকার নেই, আপনার জাস্ট যতটুকু দরকার ততটুকু ঘুরবেন। সেই যে দৈর্ঘ্যটুকু আপনি মানে যতটুকু নিয়ে ঘুরলেন সেই দৈর্ঘ্যটাকে বলা হবে রেডিয়াল ভেক্টর। আর যে টিটার মানটা অর্থাৎ ডিরেকশনটা সেটাকে বলা হবে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এই জিনিস টার্মগুলো আপনারা একটু মনে রাখবেন, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ইনিশিয়াল লাইন, ঠিক আছে, অরিজিন অথবা পুল, এই কথাগুলো মনে রাখতে হবে, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, টিটা। আচ্ছা, নামাজের পরে আমরা এই জিনিসটা আমরা ডিসকাস করব। তাহলে এইখানে যে বেসিক জিনিসগুলো আমি আবার একটু করছি, দেখুন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এক্স এবং ওয়াই জানা থাকলেই
আমার তার বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি। কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আপনাকে বিন্দুর এক্স এবং ওয়াই এর পজিশন না জানলেও আপনি বের করতে পারেন। কি কি ইউজ করে? জাস্ট আপনি তার যদি তার যদি পজিশনের জন্য তার যদি ডাইরেকশনটা জানা থাকে এবং যে রেডিয়াল ভেক্টরটা জানা থাকে, তাইলে তার বিন্দুর অবস্থান আপনারা বের করতে পারবেন। আর এখানে আপনার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আপনাকে লাগবে, আপনার একটা ফিক্সড পয়েন্ট লাগবে, যে পয়েন্টটাকে কেন্দ্র করে, এই যে আপনার যদি এটাকে যদি মনে করি আমি ফিক্সড পয়েন্ট ওটাকে, এই ওটাকে কেন্দ্র করে বাকি পয়েন্টগুলো ঘুরে আসবে, অর্থাৎ বাকি যে রেখা ও এর রেখাটা আছে এইটা অপর দিকে এভাবে ঘুরে আসবে। তাহলে আমি এই অ বিন্দুটাকে বলবো পুল, অথবা বলা হবে অরিজিন। আমরা এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখেছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে যদি মিলিত হয়েছে এটাকে আমরা অরিজিন বলেছি। তো এখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেহেতু পোলার, তাহলে এই নামটাকে ধরে রাখার জন্য এটাকে অনেক সময় পুল বলা হয়, অথবা এটাকে আপনার অরিজিনও বলা হয়। আর ওয়াই এর যে লাইনটা রেডিয়াল ভেক্টর দিয়ে ঘুরে আসলো, ওয়াই এর যে লাইনটা, এই ওয়াই এর লাইনটাকে আমাদেরকে বলা হয়েছে ইনিশিয়াল লাইন। ওয়াই এর যে লাইন, যে এই লাইনটা, হ্যাঁ, এটাকে বলা হয়েছে ইনিশিয়াল লাইন। এখন আর এবং টিটা, অর্থাৎ যে ভেক্টরটুকুর মান নিয়ে আপনি ঘুরে আসলেন, সেই মানটাকে আমরা বলতেছি রেডিয়াল ভেক্টর, আর টিটার যে মান সেটাকে আমরা বলতেছি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এই দুটা মানকে, অর্থাৎ রেডিয়াল ভেক্টরটাকে আগে লিখবেন, তারপর একটা কমা দিয়ে যদি আপনি অ্যাঙ্গেলটাকে বসান, তখন আমরা এই যে দুইটা জিনিসের কম্বিনেশন, আর এবং টিটার যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটাকে আমরা বলতেছি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? এই দুটো জিনিস জানা থাকলে যে কোনো বিন্দুর অবস্থান পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো যে এই যে আপনি পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা বের করলেন, এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটাও আপনার এখানে রিলেট করা যাবে, অর্থাৎ দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যাবে। হ্যাঁ, এই সম্পর্কটা আমরা পরে পড়বো যে এটার প্রয়োজনীয়তাটা কি। এই যে এইটা পরীক্ষা আসার মতো, আমরা এটা পরীক্ষা দিতেও পারি, আপনারা এটা আপনাদের মতো করে শিখে নেবেন, সহজ আছে। আমরা এটা প্রয়োজনীয়তাটা কি আমরা শিখি, যে কোনো বিন্দুর অবস্থান যখন আমরা বের করব, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বের করলাম, তখন এই বিন্দুর অবস্থানটা আমরা কার্টেসিয়ানে কিভাবে আমরা প্রকাশ করব, অথবা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা আমরা জানি, এখন আমাদের একটা অঙ্ক অথবা আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে দরকার হলো পোলার কোঅর্ডিনেট জানতে হবে, তাহলে আপনারা কিভাবে বের করবেন? এই দুটার মধ্যে একটা সম্পর্ক দরকার, আমাদের দুটার মধ্যে একটা যদি রিলেশন এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা একটা কোঅর্ডিনেট জানা থাকলে আরেকটাতে চলে যেতে পারবো, যেটা আমাদের জন্য সহজ হয় সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের যে কোনো নির্দিষ্ট অঙ্ক, যে কোনো নির্দিষ্ট প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য আমরা সেটা আলোচনা করতে পারবো। তো এই জিনিসটা আমরা এখানে দেখুন, আমরা এখানে একটা এই বের করার চেষ্টা করেছি, দুটার মধ্যে একসাথে বের করার চেষ্টা করছি। এটা আপনাদেরকে আমি নামাজ 7টায় শুরু হবে মনে হয়, তো আপনারা নামাজ পড়ে তারপর আমরা এটা ডিসকাস করব। এখন এই পর্যন্ত আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কিনা মোটামুটি আমাকে একটু বলেন তো। কারো কি স্যার আপনি একটা যে আর এর কথা, যে ব্যাসার্ধের কথা বলেছেন, সেটা যখন ক্লকওয়াইজ যাবে তখন হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে প্লাস, ক্লকওয়াইজ গেলে হলো আর যখন নেগেটিভ, অ্যান্টি ক্লক যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি গেলে ক্লক পজিটিভ। পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 ক্লকওয়াইজ গেলে নেগেটিভ হবে। হ্যাঁ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গেলে তখন হবে আচ্ছা, নেগেটিভ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায় তখন হবে পজিটিভ। বুঝতে পেরেছি। আরো দেখলাম দুজন আসলো, একজন হলো জুয়েল জারিফ। জুয়েল জারিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, বলেন তো, বুঝতে স্যার পেরেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এটা বুঝতে পেরেছেন মোটামুটি ওভারভিউটা? স্যার শেষে জয়েন করলাম, তো মোটামুটি বুঝছি। আচ্ছা আচ্ছা। আরেকজন আছে, ঠিক আছে, ফাতেমাতুজ জোহরা, বলেন তো আপনি বুঝতে পেরেছেন? ফাতেমাতুজ জোহরা শুনতে পাচ্ছেন? নাই। তো ঠিক আছে, তাহলে আমরা নামাজ শেষ করে 7:20-এ আমরা শুরু করব আবার, ঠিক আছে? আর কারো সমস্যা থাকলে বলেন, যে এটা বুঝতে পারেন নাই নাকি কোনো সমস্যা আছে একটু বলেন। আর যদি সমস্যা না থাকে, যেহেতু 7টা বাজে, অনেকেই
করতে পারে, নামাজ পড়তে যেতে পারে। সেই জন্য আমরা একটু বন্ধ করে দেব, তারপর আমরা 7:20 থেকে শুরু করব। হ্যাঁ, বলেন তো দেখি, কারো সমস্যা আপাতত আশা করছি নাই। আর আপনাদের বাকি যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। আমরা এখন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, 7টা। জি স্যার। এটা হলো দুটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা একটা সম্পর্ক আলোচনা করব। তো সেই সম্পর্কটার জন্য আমরা একটা ফিগার, আগে ফিগারটা আমরা একটু দেখি। কেউ যদি বুঝতে সমস্যা হয় আগে আমাকে একটু বলবেন। এই ফিগারটা একটু দেখেন, যে ফিগারটা এই যে ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আছে, তাদের মিলন বিন্দু হলো ও বা অরিজিন। এখন একটা বিন্দু নিলাম আমি পি, যেটা স্থানাঙ্ক যে এখানে দেওয়া আছে। বি বিন্দুটা মনে করেন যে এইখানে আছে। এখন এই পি বিন্দুটা কি করলাম, অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর এই যে এখানে একটা লম্ব আঁকলাম। এই লম্বটা ও পি এন লম্বটা এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করলো। আর অরিজিন থেকে পি বিন্দু পর্যন্ত আমরা দূরত্ব যেটা, এটা নিলাম আমরা আর। আর এই যে অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা নিলাম টিটা। এখন দেখুন, এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা হলো এক্স, এখান থেকে উপরে যেটা গেলাম এটা হলো ওয়াই। তাহলে সেম বিন্দুর যে স্থানাঙ্ক, এটা আমরা এক্স ওয়াই দিয়েও প্রকাশ করতে পারতেছি। এই সেম স্থানাঙ্কটাকে আমরা আর টিটা দিয়েও প্রকাশ করতে পারতেছি। এটা নেওয়ার অর্থ হলো, এই বিন্দুটাকে আমরা এই দুটা স্থানাঙ্কের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। অর্থাৎ এক্স ওয়াই থেকে কীভাবে আর টিটাতে যাওয়া যাবে এবং আর টিটা থেকে কীভাবে এক্স ওয়াইয়ের মধ্যে আসা যাবে, এই সম্পর্কটা বিল্ড আপ করার জন্য আমাদের এই কাজ। দেখুন, এই যে এখানে আমার কোয়েশ্চেনটাই হলো, প্রশ্নটাই হলো এস্টাবলিশ দ্য রিলেশনশিপ, অর্থাৎ একটা সম্পর্ক তৈরি করতে হবে বিটুইন দ্য পোলার অ্যান্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ দুই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আপনাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এই জন্য আমরা এই যে আমাদের যে ফিগার, এই ফিগারের মধ্যে একটা বিন্দু নিলাম, যে বিন্দুর পোলার স্থানাঙ্ক নিলাম এবং কার্টেসিয়ান স্থানাঙ্ক নিলাম। নেওয়ার পরে এখানে দুটার মধ্যে আমরা একটা সম্পর্ক বের করব। তাহলে দেখুন, মনে করলাম যে এইটা একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক, যার অরিজিন হলো ও, এক্স অক্ষ বরাবর এন বিন্দুতে পি থেকে যে একটা লম্ব পি এন বিন্দুতে ছেদ করে। আর অরিজিন থেকে যে পি বিন্দু দূরত্ব, এটা হলো ওপি ইজিক্যাল টু আর। আর যে অ্যাঙ্গেল বা ডিরেকশনটা হলো টিটা। এই কথাগুলো দেখুন এখানে কথার সাহায্যে, এই কথাগুলো এই যে এখানে লেখা হয়েছে, লেট দ্য পোল অ্যান্ড দ্য ইনিশিয়াল লাইন অফ দ্য পোলার সিস্টেম বি দ্য সেম অ্যাজ দ্য অরিজিন অ্যান্ড দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স এক্সিস। এই কথাটা দেখুন কি বলছে এখানে, এই কথাগুলোই কিন্তু এখানে বলছে যে আপনার যে পুলটা হলো অরিজিন, অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্কের আপনার যে অরিজিন আছে, এই অরিজিন, এবং এইখানে এটাকে আমরা যদি পোলার হিসেবে চিন্তা করি, পোলারের জন্য তো এরকম থাকবে অরিজিন, এবং এই বিন্দুটা অরিজিন এবং এটা হলো এ। তাহলে এই যে এ, অরিজিনটাকে আমি মনে করতেছি ও, কার্টেসিয়ানের অরিজিন এবং পোলারের পুল, এই দুটাকে আমি আচ্ছা, কার্টেসিয়ানের অরিজিন এবং পোলারের পুল, এই দুটাকে সেম জিনিস বিন্দুতে আমরা এখানে চিন্তা করতেছি। আর আমার যে ইনিশিয়াল লাইন ওয়ে, এই ওয়েটাকে আমি মনে করতেছি এই এক্স অক্ষ বরাবর পজিটিভ ডিরেকশনে। হ্যাঁ, এই কথাগুলোই যেখানে বলা হয়েছে। দেখুন, লেট দ্য পুল অ্যান্ড দ্য ইনিশিয়াল লাইন অফ দ্য পোলার সিস্টেম বি দ্য সেম অ্যাজ দ্য অরিজিন, অর্থাৎ একই, সেম অ্যাজ দ্য অরিজিনের একই, অরিজিন এবং পোল সেম বিন্দু, পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স এক্সিস অফ দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সাপোজ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট বি, আর টিটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হলো এক্স ওয়াই। ঠিক আছে, এই বিন্দুটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক ধরে নিলাম আর টিটা, এবং কার্টেসিয়ানে ধরে নিলাম আমরা। কেউ কিছু বলছো? স্যার আপনি সবাইকে মুট করে দেন স্যার। হ্যাঁ, মিউট করে দিয়েছি, তারপরে অনেকেই আনমিউট করে ফেলে। যে সমস্যা হবে না, যার সাউন্ড নেই সে আনমিউট করো, সমস্যা নেই, কিন্তু যার সাউন্ড আছে সে আনমিউট করো না। ওকে, তাহলে দেখুন আমরা এই জিনিসটা, এই সিম্পল কথাগুলো আমরা ওখানে বললাম যে এই ফিগারটাকে আমরা, এই পয়েন্টটাকে আমরা
দুইটা জিনিস দিয়ে প্রকাশ করলাম যে কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা তার স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই, সেম বিন্দুটার সেম পয়েন্টের পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা ধরলাম আর থিটা। এখন এই যে আমার ইনিশিয়াল লাইনের এক্স অক্ষ বরাবর যে আমার যে এটা আছে, এক্স অক্ষ বরাবর আমার যে লাইনটা আছে, এই ইনিশিয়াল লাইনটা এবং এক্স অক্ষটা সেম, এবং অরিজিন যে বিন্দুটা আমার, এই অরিজিন এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের আমার যে পুল সেম। এখন দেখুন আমার এই যে ও থেকে পি বিন্দু, আমার যে ও থেকে পি বিন্দুর দূরত্ব এটা হলো আর, এবং এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা হলো থিটা। এই কথাগুলো এখানে লেখা হয়েছে। লেট দ্য অ্যাক্সেস বি রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার মানে হলো যে এই অ্যাক্সেসগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আপনার 90 ডিগ্রি। ইট ইজ ইভিডেন্ট, এটা স্পষ্ট যে ফ্রম দ্য ফিগার দ্যাট, আমরা ফিগার থেকে কি দেখতে পাই দেখুন, কস অ্যাঙ্গেল পি ও এন, কস এটা দেখুন এই যে এইখানে 90 ডিগ্রি কিন্তু কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ যদি হয় তাহলে আপনার এই ত্রিভুজটার কথা চিন্তা করেন, ত্রিভুজ পি ও এন, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো ওএন, অতিভুজ হলো ওপি, অতিভুজ হলো ওপি, যে ওএন বাই ওপি, ঠিক আছে। এই ত্রিভুজ থেকে যেহেতু এখানে অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে কস পি ও এন ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো ও থেকে পি পর্যন্ত, অতিভুজ হলো ওপি, এই যে অতিভুজ ওপি আমরা দিয়ে দিলাম। তাহলে দেখুন ওয়াইএন ইজ ইকুয়াল টু, যে ওয়াইএন হলো এক্স অক্ষ বরাবর দূরত্ব, যে এক্স বসিয়ে দিলাম, আর ওপি মানে হলো আর, এটা আমরা ধরে নিয়েছি ওপি ইজ ইকুয়াল টু আর। এবার যদি আপনি আর গুণন করেন, দেখুন আর গুণন যদি করেন তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা। ডান দিকে দেখুন শুধু আর আছে এবং থিটা আছে, তাহলে আর এবং থিটার মানটা যদি আপনার জানা থাকে তাহলে এখানে যদি এক নঙ্গের ডান পাশে বসান তাহলে এক্সের মান আপনি পেয়ে যাবেন। আপনার যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেম জানা থাকে তাহলে আপনি কার্তেসিয়ানের এক্স পেয়ে যাবেন। এখন সেম ফিগার থেকে দেখুন, এই সেম ফিগার থেকে আপনি যদি সাইন কোণ নেন তাহলে কী হবে, সাইন পি ও এন শামীমের সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হলো পি এন, অতিভুজ হলো ওপি। তাহলে লম্ব কত দেখুন, পি এন, অতিভুজ হলো ওপি। তাহলে পি এন এর মান ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, এই মানটা দেখুন আমি ওই পি এন এর জায়গায় ওয়াই বসালাম, আর ইজিক্যালস টু আমি যে পি এন এর ওপি এর মান বসালাম। এবার আপনি আর গুণন করুন, আর গুণন করলে দেখুন ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা হয়ে যাবে, এই যে দেখুন আর সাইন থিটা। এইবার এই যে এক নং এবং এই যে 2 নং, এই 2 নংকে বর্গ করে আমি যোগ করি, স্কোয়ারিং অ্যান্ড এডিং, অর্থাৎ এইটাকে বর্গ করব, বাম পাশে বর্গ, ডান পাশে বর্গ করে যোগ করব, তাহলে আমি কি পাবো দেখুন। এই জিনিসটা আমরা আগে লিখছি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ডান দিকের এটা, আর এইটার ডান দিকে আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যে বর্গ করলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটার বাম দিকে ছিল এক্স স্কোয়ার, এটার বাম দিকে ছিল ওয়াই স্কোয়ার, যে বর্গ করে দিলে স্কোয়ার এবং অ্যাড করে দিলাম। এবার এখান থেকে এই দুটা থেকে দেখুন আর স্কোয়ার কমন নেন, তাহলে আর স্কোয়ার কমন নিলেন, সাইন স্কোয়ারটা যদি আমি আগে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা সূত্র জানি 1, তাহলে এটার মানে যে কোনো 1 এর বসানোর দরকার নাই। তাহলে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি হলো দেখুন, এই 2 নংয়ের মধ্যে আমরা দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আর এবং থিটার মান জানা থাকলে কার্তেসিয়ানের আমি এক্স ওয়াই পেয়ে যাবো, আর ওইটার মধ্যে আর এবং থিটার মান বসালে 1 নংয়ের ইকুয়েশনের মধ্যে আর এবং থিটার মান বসালে আমি কার্তেসিয়ানের এক্স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কার্তেসিয়ান পোলারের স্থান মান জানা থাকলে কার্তেসিয়ান পাওয়া দরকার, কার্তেসিয়ান বের করা যাবে। এইবার আপনার যদি দেখুন এখানে যদি এক্স এবং ওয়াই এর মান আপনার জানা থাকে তাহলে আমি আর এর মানটা বের করতে পারবো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে দেখুন, এইবার আমি যদি 2 নং ইকুয়েশনকে, এই যে 2 নংটাকে আমি যদি এই 1 নং দ্বারা ভাগ করি তাহলে কি হবে দেখুন, এটা ডান দিকে ছিল আর সাইন থিটা, এটা ডান দিকে আছে আর কস থিটা, অর্থাৎ আর সাইন থিটাকে আর কস থিটা দ্বারা ভাগ করব, ওয়াইকে আমি এক্স দ্বারা ভাগ করব, এই কথাটাই এখানে বলা হয়েছে দেখুন। এগেইন ফ্রম 2কে আমি 1 নং দ্বারা বিভাগ করব, তাহলে 2 নংয়ে আমার ছিল কি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, 1 নংয়ে ছিল আমার কি এক্স ইকুয়াল টু আর কস থিটা। এবার আপনি দেখুন এই 2 নংকে আমি 1 নং দ্বারা ভাগ করব, 2 নংকে আমি 1 নং দ্বারা ভাগ করব, তাহলে এটাকে যদি এখানে ভাগ করে দিই, ডান দিকে ভাগ, বাম দিকে ভাগ, তাহলে আর সাইন থিটা দেখুন আর সাইন থিটা বাই কস থিটা ওয়াই বাই এক্স। এবার আর কাটা, তাহলে দেখুন সাইন থিটা বাই কস থিটা মানে tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, টেনকে যদি আমি ওইদিকে নিই থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার দেখুন tan ইনভার্স কেন নিলাম, কারণ আপনার থিটার মান জানা দরকার, যেহেতু আপনি পোলার স্থানাঙ্ক বের করতে যাচ্ছেন আপনার আর এবং থিটা দরকার। তাহলে আর আপনি দেখুন এই যে এখান থেকে বের করতে পারতেছেন, আর এর মানে যে এখান থেকে এটাকে যদি আপনি রুট করে দেন আর ইকুয়াল টু
রুট ওভার অফ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমি সরাসরি বের করতে পারতেছি আর এর মান, অর্থাৎ আপনার কার্টেসিয়ান অর্থাৎ এক্স এর মান জানা আছে, এবার আপনি আর এর মান অর্থাৎ পোলারের মান বের করতে পারতেছেন। আর পোলারের মধ্যে আরেকটা কোঅর্ডিনেট আছে টিটা, আপনি যদি এক্স এর মান জানা থাকে তাহলে 4 নঙ্গের ডান দিকে যদি এক্স এবং ওয়াই এর মান বসান তাহলে টেন ইনভার্স এইটা দিয়ে ক্যালকুলেটরে চাপবেন, দেখবেন আপনি টিটা পেয়ে যাবেন। দিস ফর্মুলা অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। স্যার আমি একটু বলবো। হ্যালো, জি স্যার, বললাম যে 10 ইনভার্স ওটা আবার একটু বলবেন। আমি ডিভাইড করেছি তো, দেখো আবার বলতেছি, তাহলে আমি যদি এখানে ডিভাইড করি, দেখুন এই যে আমি এখানে ভাগ করেছি, হ্যাঁ, তাহলে ডিভিশনটার মধ্যে একটু ভালো করে খেয়াল করুন। এটা ছিল আমার 2 নং ইকুয়েশন y ইকুয়াল টু r sin θ, যে ওখান থেকে আমি এগুলো লিখলাম আর কি, যে দেখুন 2 নংটা, এই যে 2 নং ইকুয়েশনটা যেটা ছিল না, এটা আমি ওই যে ওখানে লিখলাম। আর ওই যে দেখুন উপরেরটা ছিল x ইকুয়াল টু r cos θ, এটাকে আমি 1 নং ইকুয়েশন হিসেবে আমি যে নিচে লিখে দিলাম আর কি, ওই যে ওখান থেকে আমি এখানে নতুন করে লিখলাম x ইকুয়াল টু r cos θ, y ইকুয়াল টু r sin θ। এবার আপনি যদি ভাগ করেন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করেন, তাহলে এইটা বাম পাশে লিখলাম আর এই জিনিসটা আমি ডান দিকে লিখলাম, অর্থাৎ ডান দিকেরটা বাম দিকে লিখলাম, বাম দিকেরটা ডান দিকে আর কি পক্ষান্তর করে লিখে ফেললাম। তাহলে r sin θ বাই r cos θ, যে দেখুন r sin θ বাই r cos θ, y কে x দ্বারা ভাগ, এই যে y বাই x, এবার r আর কাটা, sin θ বাই cos θ মানে কত, tan θ, এটা আমাদের সূত্র, ত্রিকোণমিতির সূত্র, y বাই x আমি এখানে বসালাম। এই tan কে ডান দিকে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, tan এই যে এটা আপনার ইনভার্স হয়ে যাবে, এখানে মাইনাস ইনভার্স। এবার আপনি যদি এখানে বসান x এবং y এর মান যদি এখানে ডান দিকে বসান, তাহলে আপনি থিটার মান পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আপনি যে 4টা ফর্মুলা পাইলেন, 1 থেকে 4 পর্যন্ত ফর্মুলা, এই ফর্মুলাকে বলা হবে ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান সিস্টেম, অর্থাৎ একটা সিস্টেম থেকে আপনি আরেকটা সিস্টেম যাওয়ার ফর্মুলা আমি বের করে ফেললাম, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের একটু দেখতে হবে। 1 থেকে 4 পর্যন্ত 4টা ফর্মুলা যে আমি এখানে আলোচনা করলাম, এটা আপনাদের জানতে হবে বা জেনে রাখলেই হবে। তাহলে বলেন তো এখানে কারো কোনো প্রবলেম আছে? জন আসছে। রুবেল আসছে না? জি স্যার। তুমি তো আগের ক্লাসে জয়েন করো নাই কেন? একটু আগে স্যার প্রথমে জয়েন করতে পারি নাই স্যার, প্রথমে জয়েন করতে পারি না বলতে কি আমি ইচ্ছা করে করি নাই, একটু কাজে ছিলাম। আচ্ছা আচ্ছা, তোমাদের বাকি স্টুডেন্টরা কোথায়, ব্যাপার কি? তোমাদের বেসে স্টুডেন্ট কয়জন রুবেল? রেগুলারে 18-19 জন 20 জন ক্লাস করে স্যার। আজকে কম কেন? আমি একটা ভিডিও করতেছি, ঠিক আছে রুবেল, এই যে আমি এখানে ভিডিও করতেছি, ভিডিও দেখি আমি দিতে পারি, হ্যাঁ। এটা এই ক্লাসেরটা ভিডিও করতেছি আমি, হ্যাঁ, কি আমি ভিডিও দেওয়া যায় কিনা আমি আর একটু ডিসকাস করব তোমার সাথে। তোমাদের একদম শুরু থেকে ভিডিও করতেছি, হ্যাঁ, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আমি করে দেবো তোমাদেরকে, ইউটিউবের লিংক দিয়ে দেবো না, সমস্যা নেই। এখন দেখুন, আমি সাউন্ডের প্রবলেম থাকলে মিউট করে ফেলো, হ্যাঁ, যাদের সাউন্ডের সমস্যা আছে। আচ্ছা, আমরা এই যে ডিসকাস করলাম এতক্ষণ পর্যন্ত যে রিলেশনগুলো, এগুলো দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করি। আমি দেখুন এখানে একটা করে দিয়েছি, 2টা করে অঙ্ক আছে, 2টার মধ্যে আমি একটা করে দিয়েছি, বাকি একটা আপনারা করবেন। আচ্ছা, দেখুন 1 নম্বরের মধ্যে আমি প্রথম যেটা আছে, এই যে 1 নংটা আমি এখানে লিখলাম, এটা কিন্তু আপনি দেখতে হবে এখানে কোনো ডিগ্রি নাই, অ্যাঙ্গেল নাই, ঠিক আছে। তাহলে এটাকে আপনার, এটা হলো কার্টেসিয়ানে দেওয়া আছে, আপনাকে মনে রাখতে হবে। অ্যাঙ্গেল বলতে আপনাকে পাই দিয়ে থাকতে পারে অথবা সরাসরি ডিগ্রি দিয়ে থাকতে পারে। যেমন মনে করেন 130 ডিগ্রি যদি এরকম থাকে, 1,30 ডিগ্রি, এটা হলো আপনার একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। অথবা এরকম থাকতে পারে 2,π/6। এই যে পাই আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেডিয়ান অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আপনাকে দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেলের মাপ যখন দেওয়া থাকবে তখন সেটা মনে করতে হবে পোলারে দেওয়া আছে, সেটাকে কনভার্ট করে আপনাকে কার্টেসিয়ানে নিতে হবে। আর যদি আপনাকে এরকম কোনো কিছু না দেওয়া থাকে, সরাসরি 2টা মান দেওয়া থাকে,
কোনো অ্যাঙ্গেল ছাড়া, পাই এবং ডিগ্রি ছাড়া, তখন আপনাকে মনে করতে হবে এটা আপনার কার্টেসিয়ানে দেওয়া আছে, এই কার্টেসিয়ান থেকে আপনাকে যেটা কার্টেসিয়ানে দেওয়া আছে এটাকে পোলারে ট্রান্সফার করতে হবে। আর যখন আপনার অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ ডিগ্রি থাকতে পারে অথবা পাই দিয়ে সামথিং থাকতে পারে, তখন এটাকে আপনার নিতে হবে কার্টেসিয়ানে নিতে হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখুন এই যে 1 নং অঙ্কটা আমি এখানে ধরে নিলাম, গিভেন দ্যাট x = √3 y = 1, অর্থাৎ প্রথম মানটা তো আমি সাধারণত এইভাবে ধরি x, y দিয়ে, তাহলে প্রথম মানটা x এর, দ্বিতীয় মানটা হলো y এর, তাহলে x = √3 y = 1। এবার আমরা দেখুন এটাকে যেহেতু আমরা পোলারে নিব, পোলারে নেওয়ার জন্য আমার সূত্র দেখুন, আমরা একটা সূত্র জানি r² = x² + y², এটা হলো আমাদের 3 নম্বর সূত্র, ঠিক আছে? 3 নম্বর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে r² = x² + y², দেখুন x এর মানে যে √3 আমি যে এখানে বসালাম, y এর মান দেখুন আমি এখানে 1 বসালাম, তাহলে পাওয়ারের রুটে কাটা, 1 কে স্কয়ার করলে 1, পাওয়ারের রুটে কাটলে 3, 3 এ আর একে যোগ করলে 4, 4 কে আপনি যদি রুট করি তাহলে বের হয় 2, ঠিক আছে? তাহলে r এর মান পেয়ে গেলাম। এবার আমার দরকার কি? থিটা। তাহলে থিটার মানটা দেখুন 4 নম্বর সমীকরণ, দেখুন আমি যে এখানে বের করেছিলাম 4 নম্বর সমীকরণটা আপনারা যদি দেখুন, এই যে এখানে এই যে 4 নম্বর সমীকরণের মধ্যে θ = tan ইনভার্স y/x, এই 1 থেকে 4 পর্যন্ত সূত্রগুলো আপনাদের জেনে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে θ = tan ইনভার্স y/x, তাহলে y এর মান দেখুন 1 আর থিটার মান x এর মান দেখুন √3, তাহলে 1/√3 মানে কত? tan কত ডিগ্রিতে 1/√3 হয়? tan 30 ডিগ্রিতে হয়, ঠিক আছে? 30 ডিগ্রিতে হয় 1/√3, তাহলে 30 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে নেই, তাহলে এটাকে যদি আমি রেডিয়ানে নিই, তাহলে এটা কিভাবে আমি রেডিয়ানে নেব? দেখুন 30 × π/180, π/180 দিয়ে গুণ করলে এটাকে ডিগ্রিটাকে রেডিয়ানে নেওয়া যাবে। তাহলে 0 0 একটা কাটা, 3 দিয়ে যদি আমি 18কে কাটি 6, এই যে দেখুন π/6, ঠিক আছে? এভাবে কিন্তু কনভার্ট করতে হবে। তাহলে এই জিনিসটা আপনার জানতে হবে, কত tan কত ডিগ্রিতে 1/√3, tan 30 ডিগ্রিতে 1/√3, তাহলে এই জন্য আমি দিলাম tan 30 ডিগ্রি মানে π/6। আবার আপনি যদি এখানে 1/√3 এর জায়গায় যদি আপনি যে এখানে π/6 না দিয়ে যদি আপনি 30 ডিগ্রি দেন, তাও হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে হবে আপনার জাস্ট √3 ও π/6 যে কথা, 30 ডিগ্রি সেম কথা, ঠিক আছে? কোনো পার্থক্য নেই, সেম ভ্যালু আসবে। দেখুন তাহলে এটা যদি স্যার এখানে 30 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি দেওয়া হয়, তাহলে কি স্যার তাহলে 60 দিয়ে 180 ভাগ π/3 হবে, তখন π/3। π/3, জি স্যার। এইখানে দেখুন আপনার যে ভ্যালুটা আমি দিয়েছি, আপনার এই প্রথম মানটা দেখুন দেওয়া আছে কত, বেশি উপরে চলে গেল। প্রথম মানটা দেখুন, এইখানে যদি আপনার এরকম আসতো যে x এর মান 1, y এর মান √3, ঠিক আছে? তখন আপনার দেখুন y/x কত হবে, তাহলে y এর মান হয়ে গেল কিন্তু √3, তাই না? x এর মান হয়ে গেল 1, তাহলে এই যে এখানে tan ইনভার্স হয়ে যাবে কত? √3/1, তাহলে আলটিমেটলি কত? এটা দেখুন √3 না, tan ইনভার্স √3, কিন্তু tan ইনভার্স √3, তাহলে √3 কত ডিগ্রিতে? 60 ডিগ্রিতে, তখন হবে π/3, 60 ডিগ্রিতে হলো √3, তাহলে tan 60, তাহলে এবার tan ইনভার্স tan 60, তাহলে আপনারা সরাসরি ডিগ্রিটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে জানতে হবে আপনাকে যে কত ডিগ্রিতে √3 হয়, ঠিক আছে? তাহলে tan ইনভার্স কাটা, তাহলে 60 ডিগ্রি থাকবে, 60 ডিগ্রি মানে হলো কত? π/3, এটা আপনাকে জানতে হবে। কিভাবে জানবো? এটাকে যদি আমি π/180 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ডিগ্রিতে, সেটাকে যদি আপনি π/180 দিয়ে গুণ করেন, তখন আপনার সেটা রেডিয়ানে চলে যাবে। এগুলো আপনাদের 9 10 এর পড়া ছিল উচ্চতর গণিতে। আচ্ছা, এখন দেখুন আমি একটা করে দিলাম, বাকি যে 2 নাম্বারটা আছে, যে এখানে এই 2 নাম্বারটা যে 1 on দেওয়া আছে, এটা আপনারা করবেন, ঠিক আছে? এটা হবে আপনার √2, এটার আনসারটা হবে, আমি বলে দিচ্ছি, এটার আনসারটা হলো √2, 45 ডিগ্রি। অ্যান্ড 45 কে আপনারা নিতে পারবেন, রেডিয়ান নিতে পারবেন, আপনার π/180 দিয়ে গুণ করলেই হয়ে যাবে √2 45 ডিগ্রি, ঠিক আছে? এটার আনসার হবে। তাহলে এখন আমরা এই যে 2 নাম্বারটা আমরা আলোচনা করব, 2 নাম্বারের একটা আলোচনা করব, আর একটা আপনাদের নিজেরা করতে হবে। দেখুন আমি একটা করে দিচ্ছি। এই 2 নাম্বারটা আমি করে দিলাম, দেখুন এটা মানে 1 নাম্বার, 2 নাম্বার না। r এর মান দেওয়া আছে √2, 5π/4, এটা মানে 1 নাম্বারটা দেওয়া আছে, কিন্তু আমি এখানে ভুল করে 2 নাম্বার লিখে ফেলছি আর কি। যাই হোক, দেখুন
তাহলে আর হলো দেখুন এখানে আমি বললাম যে এটা আমি কিভাবে বুঝবো, হয় ডিগ্রি দেওয়া থাকবে, আদারওয়াইজ আপনাকে দেওয়া থাকবে রেডিয়ান দেওয়া থাকবে, ঠিক আছে? এই দুটার একটা আপনাকে জানতে হবে, হয় ডিগ্রি আর নয়তো রেডিয়ান। যখনই দেওয়া থাকবে এটা পোলার, এটাকে আপনাকে কনভার্ট করে নিতে হবে আপনাকে কার্তেসিয়ানে। তাহলে কার্তেসিয়ানে নেওয়ার সূত্র কি? আমরা জানি কার্তেসিয়ানে নেওয়ার সূত্র হলো x = r cos θ। কার্তেসিয়ান নেওয়ার সূত্র হলো 1 থেকে 2 পর্যন্ত, আর পোলারে নেওয়ার সূত্র হলো 3 থেকে 4 পর্যন্ত। তাহলে আমরা সূত্র জানি x = r cos θ। দেখুন r এর মানটা এই যে এখানে নিয়ে বসাবো, থিটার মানটা নিয়ে আমরা এই যে এখানে বসাবো। দেখুন কিভাবে বসালাম। তাহলে r এর মান বসালাম, থিটার মানটা বসালাম। তাহলে থিটার মান দেখুন π/4, তাহলে π/4 তাহলে 5/4 ইনটু যদি আমি এখানে পাই এর মান হলো 180 ডিগ্রি আমি যদি বসাই, দেখুন তাহলে কাটাকাটি করলে কত আসবে? 4 দিয়ে যদি আমি কাটি, 4 4 16, 4 5 20, 45, তাহলে 5 45 কত হবে? 225 225 ডিগ্রি। তাহলে 225 ডিগ্রি স্যার একটু মিউট করতে বলেন সবাইকে। মিউট তো সবার তো মিউট করা। এখন কেউ যদি না বুঝে, এখন পর্যন্ত আপনারা তো অনেকদিন ধরে ক্লাস করতেছেন, ডিস্টার্ব করলে তাহলে কেমনে হবে? ওকে, তাহলে দেখুন সবারই তো মিউট করা আছে স্যার, কেউ তো আনমিউট। একজন আছে সবাই তো এটা হলো রেজওয়ান নবী, ঠিক আছে? 201098। তুমি আনমিউট করে রাখবা, তোমার তো সাউন্ডের প্রবলেম। ওকে, হ্যাঁ মিউট করো, কান নষ্ট করে ফেলে। ওকে, আরেকবার তুমি আনমিউট করলে কিন্তু তোমাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব, ডিস্টার্ব করো না। ওকে, 5/4 ইন্টু 180। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে তার ভ্যালু পাবো 225। এখন 225কে দেখুন আমি 270, এই যে দেখুন 270 প্লাস 45 দিয়ে আমি লিখতে পারি। তাহলে 270 আর 45 যদি আমি লিখি তাহলে দেখুন আমার কি আরো বেশি হয়? ঠিক আছে নাকি? 225 নাকি কত হয়? 315 হয়ে যায় স্যার। 315 হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এটা মানে আরো একটু ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, মনে করেন এই যে এখানে এরকম আছে, এই ভ্যালুটা কত আসে আপনারা একটু দেখেন তো। আমি যাই হোক আপনাদের বোঝানোর জন্য আমি এটা শেষ করে দিই, আমি এটা পরে আপনাদের দেখাবো না। যে 270 প্লাস 45 যদি হয় তাহলে এইটা দেখুন cos 270, তাহলে এটা অ্যাঙ্গেল দিয়ে যেতে হবে আর কি। এটা মনে হয় 360 দিয়ে যেতে হবে, মানে 225টাকে ওই দিক দিয়ে আসতে হবে। ওকে, যাই হোক দেখুন 270 প্লাস 45, তাহলে দেখুন আপনার এখানে অল, একটা জিনিস এভাবে মনে রাখবেন, অল স্টুডেন্ট টেক কেয়ার। দেখুন আমি এখানে আপনাদেরকে মনে রাখার জন্য সহজ পদ্ধতি আমি যেভাবে মনে রাখি, কারণ এগুলো মনে থাকে না, তো এইভাবে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। অল স্টুডেন্ট টেক কেয়ার, তাহলে অল মানে সবাই এখানে পজিটিভ থাকবে, স্টুডেন্ট মানে হলো শুধুমাত্র দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকবে, টেক মানে টি মানে 10, এখানে শুধুমাত্র 10 যেটা সেটা পজিটিভ থাকবে। কেয়ার মানে হলো সি মানে এই চতুর্থ কোয়াড্রেন্টে শুধু আপনার কস পজিটিভ থাকবে। তাহলে 270, তাহলে দেখুন এটা হলো 90 ডিগ্রি, এরপর একটা 90 ডিগ্রি, তারপর একটা 90 ডিগ্রি, তাহলে তিনটা 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখুন 270 হয়ে গেল প্লাস টিটা প্লাস সামথিং, অর্থাৎ 270 অতিক্রম করে সামথিং হয়ে যাবে, এখানে চলে আসবে। তাহলে এটা দেখুন cos আমার ভ্যালু হয়ে গেল এখান থেকে ঘুরে, অরিজিন থেকে কিন্তু সবসময় শুরু করতে হবে, এখান থেকে ঘুরে আপনার এই পজিশনে চলে আসলো। তাহলে এই পজিশনে যদি চলে আসে তাহলে দেখুন cos এর জায়গায় আছে থার্ড কোয়াড্রেন্টে, এই জন্য তার মানটা কিন্তু আপনার পজিটিভ আসছে, ঠিক আছে? তার মানটা পজিটিভ আসলো। তাহলে cos 45 অর্থাৎ তখন এটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু এই 45 ভ্যালুটা থাকবে। 270 কিন্তু কে ফেললো, অ্যাক্সিস গুলো কে ফেললো, তাহলে শুধুমাত্র আপনার থাকবে 45 ডিগ্রি। তাহলে 45 cos 45 এর মান হলো 1/√2। 1/√2 √2 যদি আপনি কেটে ফেলেন 1 চলে আসবে। স্যার এই যে বললেন এখানে অল পজিটিভ থাকবে, অল পজিটিভ 90 sin ডিগ্রির cos মধ্যে 10 সব sin যেমন আর মনে t তে করেন 10। আমি যদি বলি, মনে করি আপনারা মনে করেন sin 16 ডিগ্রি আছে, হ্যাঁ? তাহলে sin 16 ডিগ্রি মানে কোথায়, যে এখান থেকে অল্প একটু যাবে, পজিটিভ তখন এটার মান হবে পজিটিভ, ঠিক আছে? অল পজিটিভ, sin cos 10 cot, তারপরে কোট্যানজেন্ট সব কিছু পজিটিভ। তারপর হলো সাইন ব্যতীত এখানে বাকি যারা আছে, হ্যাঁ, সাইন ব্যতীত যে এখানে অন্য যারা আছে তারা বাকি সবাই এখানে নেগেটিভ হবে।
টেন ব্যতীত বাকি এখানে কস যদি কোনো মতে চলে আসে সে কিন্তু নেগেটিভ হবে। কেউ কিছু বললো? অপমণ্ডল এইসব দেওয়ার দরকার নেই, আমি পরে করে নিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা দেখেন তো বুঝতে পারলেন কিনা এই জিনিসটা। বলতে গিয়ে স্যার যদি মনে করেন 270 এখন সিতে গেছে, সিতে আপনার সেখানে গেলে পজিটিভ হবে। হ্যাঁ, এখন মনে করেন যে আর 180 বাকি ডিগ্রি, আমি সেটা বলতেছি, মনে করেন 270 আসলে কেন? এই যে 225 কে বাংলাম, 225 কে বাংলাম 270 প্লাস 45, মানে এখানে যদিও 225 হয় না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি আর কি, যে পাই বাই 4 যেটা না, পাই বাই 4 এর মান হলো 225, এই যে এখানে বাংলা মার্কে আমি 225, তাহলে 225 কে আমি লিখতে পারি 270 প্লাস 45, অর্থাৎ আমার অ্যাঙ্গেলগুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙার জন্য আর কি। 270 হলো যে এইখানে আসলে 270 হয় এভাবে ভাঙার জন্য। এখন মনে করুন 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আছে, অর্থাৎ মনে করেন যে cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কি হবে দেখুন, এরকম যখন হবে তাহলে 180 ডিগ্রি দেখুন এইখান থেকে ঘুরে এইখানে আসবে, আসার পরে প্লাস 45 ডিগ্রি আছে তো এখান থেকে আর একটু সামনে আসবে, তাহলে আসলে এখানে আসবে, তাহলে এখানে আসলে দেখুন cos এখানে কত ডিগ্রি, cos কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাবে, cos মাইনাস 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে তখন মাইনাস 1/√2 হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের যে কনসার্নের বিষয়, এগুলো 9 বা ইন্টারমিডিয়েটে আপনাদের এগুলো ছিল। ওকে, যাই হোক আমরা পরে আবার পরেরটাতে যাই, এইটা বুঝতে আশা করি কারোর প্রবলেম নেই। পরেরটা দেখুন আরো ক্লিয়ার হবে। আমরা দ্বিতীয়টার পোর্শনে যদি যাই, আমরা দ্বিতীয়টা আমরা জানি y r sin θ, তাহলে r এর মানটা এখানে বসালাম, থিটার মানটা যে এখানে বসালাম, 5/4 এর মান ধরে নিলাম 270 প্লাস θ 45, অর্থাৎ আপনার 225, এখানে যদিও হয় না একটু সমস্যা আছে, আমি এটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন sin 270 প্লাস 45, অর্থাৎ π/4 এর মান 270 প্লাস 45, অর্থাৎ কত 225, এখানে বাংলা মনে করুন 225 হচ্ছে, আমি এটা পরে আপনার কারেকশন দিচ্ছি। তাহলে দেখুন আমি যদি অ্যাক্সেস ড্র করি তাহলে 270 প্লাস 45, তাহলে এখানে ওয়াল স্টুডেন্ট এখান ছাড়া সাইন অন্য কোথাও গেলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে 10 cos, তাহলে এটা কোথায় যাবে দেখুন, এখান থেকে ঘুরে 270 এখানে আসলো, আসার পরে 45, তাহলে এখান থেকে আরো একটু আসবে এখানে আসলো, তাহলে এখানে সাইন দেখুন সাইন 45, তাহলে সাইন 45 যদি হয় তাহলে এখানে সাইনের তো গড় না, এটা হলো কসের গড়, এই জন্য এটা কি হয়ে যাবে নেগেটিভ, তাহলে সাইন 45 এর মান হলো 1/√2, যেহেতু এটা কসের গড় এই জন্য এটা মাইনাস 1/√2 হয়ে গেল। ঠিক আছে, বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা, যেহেতু এটা কসের গড়, কসের গড়ের মধ্যে সাইন চলে আসলো এই জন্য এটা মাইনাস 1/40 ও স্যার মানটাই তো ওখানে সাইনের আছে আর কি, হ্যাঁ ওই জন্য সাইনের আপনার যে জায়গায় ওটা তো পজিটিভ কিন্তু সাইন সেখানে নাই, ওই জন্য সাইন তো নেগেটিভ ওই স্যার। কোয়াড্রেন্টে তো নাই, চতুর্থ কোয়াড্রেন্টে তো সাইন নাই, হ্যাঁ। সেটা হলো কসের কোয়াড্রেন্ট, তাহলে কসের দ্বিতীয় পরে যেহেতু সাইন গেল তৃতীয় কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্টে, সাইন তো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা চলে আসে চতুর্থ কোয়াড্রেন্টে, এই জন্য এটা সাইন নেগেটিভ হতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা নাজমুল বলতেছে বাজে নেটওয়ার্ক, সমস্যা নেই, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, জান এই লেকচারের ভিডিও দিয়ে দিব কি হয়। ওকে, বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা, -1টা কিভাবে হলো, √2 যদি আমি কেটে দিই তাহলে -1টা হলো, কারো কি কোনো সমস্যা আছে বলেন তো? সমস্যা নাই স্যার, ওকে, আমার সমস্যা নাই স্যার, বুঝছি। আচ্ছা বাকিরা একটু বলেন তো। স্যার এটা যদি হয়তো, এটা যদি 10 এ আসতো অর্থাৎ 180 ডিগ্রি প্লাস 45 হতো, সেই ক্ষেত্রে এই জিনিসটা নেগেটিভ, তাও তো হচ্ছে নেগেটিভ হইতো কারণ সেটা হ্যাঁ, সাইন হ্যাঁ, না, sign সেটা না। 10। না না, এখান দেখুন আপনি যেটা বললেন, মনে করুন 10 180, এটা তো আপনি বলতে চাচ্ছেন 180, এই তো। মনে করুন 10 180 প্লাস 30 ডিগ্রি, তাই তো বলতে চাচ্ছেন? জি জি স্যার। এখন দেখুন 180 প্লাস 30, তাহলে এটা দেখুন 180 কোথায় আছে, এখান থেকে এই পর্যন্ত 180 আসলো তাই না, প্লাস 30 জি স্যার। এখান থেকে আরেকটু এদিকে আসলো, তাহলে দেখুন কি হলো, এটা কিন্তু 10 এর ঘরেই চলে আসলো, যে এখানে তো 10 আছে,
পজিটিভ বি। তাহলে পজিটিভ 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মানে কত 1/√3। বুঝতে সাইন পেরেছি। কস ছাড়া দুটো ছাড়া তো হবে না, কারণ আমার এখানে সূত্রই তো হলো সাইনের, তাই না? এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি কারো সমস্যা হবে না। এবার আসুন আপনাদের 2 নাম্বারটা আপনারা নিজেরা করবেন। 2 নাম্বারটার রেজাল্ট আমি এখানে দিয়েছি, যে রেজাল্টটা দেওয়া নাই, 2 নাম্বারটার রেজাল্ট আমার এটা করতে হবে, আপনারা একটু দেখে নিন। ওকে, তাহলে এবার আসেন আমরা আরেকটা জিনিস আমরা যদি চাই, হ্যাঁ, চেঞ্জ দ্য ইকুয়েশনস টু পোলার কোঅর্ডিনেটস। অর্থাৎ এটা আপনার ইকুয়েশনটা দেওয়া আছে আপনার কার্তেসিয়ানে, অর্থাৎ xy দিয়ে দেওয়া আছে, আপনাকে এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হবে। এটাকে পোলারে নিতে হবে। তাহলে আমরা জানি যে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হলো আমরা এখানে দিয়ে ফেললাম। ইকুয়েশনটা যেটা আছে এটা গিভেন ইকুয়েশন, আমরা 2 নাম্বারটা আমি 1 নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব, আপনারা এটা নিজেরা করবেন, সহজ আছে। আর 2 নাম্বারটা যেহেতু একটু কঠিন মনে হচ্ছে এই জন্য আমি এটা আপনাদেরকে করে দিলাম। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমরা যে জিনিসটা আছে x = r cos θ, এটা আমরা জানি, y = r sin θ। ঠিক আছে, x = r cos θ, y = r sin θ। এই জিনিসটা আমরা এটাকে পোলারে যেহেতু নিব, তাহলে এই x এর কনভার্সনে যে ফর্মুলাগুলো আমরা 1 থেকে 4 পর্যন্ত একটু আগে পড়ালাম, এগুলাই কিন্তু আমরা বারবার এখানে ইউজ করতেছি। তাহলে লেখার পরে দেখুন এটাকে যেহেতু পোলারে নিতে হবে, তাহলে এখানে দেখুন আমি যদি বসিয়ে দিই, তাহলে এই যে x এর জায়গায় দেখুন আমি যে x এর মানটা বসালাম, y এর জায়গায় y এর মানটা বসালাম। বসানোর পরে কি হলো, এটাকে আমি যে বর্গ করে ফেললাম r স্কয়ার cos স্কয়ার θ, আর sin θ কে আমি বর্গ করে ফেললাম r স্কয়ার sin স্কয়ার θ = 36। তারপর দেখুন আমি একটু কৌশলে এটাকে আমরা ভাঙলাম, 9 কে আমি 5 এবং 4 এ ভাঙলাম। কেন ভাঙলাম? এটার সাথে মিলানোর জন্য। ঠিক আছে, দেখুন এখানে ছিল কিন্তু আমার 9 r স্কয়ার cos স্কয়ার θ, এখানে ছিল 4 sin r স্কয়ার sin স্কয়ার θ। তাহলে 9 কে দেখুন 9 r স্কয়ার cos স্কয়ার θ কে আমি 5 এ এবং 4 এ ভাঙলাম। এই 4টা ভাঙলাম কেন? এই 4 এর সাথে মিলানোর জন্য। এবার আমি 4r স্কয়ার কমন নেওয়ার জন্য। কমন নেওয়ার জন্য এই 4r স্কয়ার দেখুন আমি কমন নিয়ে ফেললাম। তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, sin স্কয়ার θ আগে লিখলাম, cos স্কয়ার θ কে পরে লিখলাম। তাহলে এটার মান 1 হয়ে গেল, যে দেখুন তাহলে এইটা 4r স্কয়ার শুধু থাকবে, তাহলে 4r স্কয়ারটা ডান দিকে লিখি, এটাকে আমি পরে লিখি, আর 36 যা ছিল তাই আছে। এবার আপনি এই দুটো থেকে দেখুন r স্কয়ার কমন আছে, এই যে r স্কয়ার কমন নিয়ে ফেললাম, 4 + 5 cos স্কয়ার θ = 36। এটা হয়ে যাবে। তখন দেখুন এখানে আর এ এবং টিটার মধ্যে চলে গেল, যে টিটা এবং আর এর মধ্যে চলে গেল, এখানে কিন্তু xy নাই, তাহলে এটা হয়ে গেল আমার কার্তেসিয়ান থেকে পোলারে কনভার্সন। ঠিক আছে, খুবই সহজ, এটা আপনারা দেখেই পারবেন। আর দেখুন এখানে এই 1 নাম্বার যেটা আপনাদেরকে করতে দিয়েছি বা করতে বলছি, সেটা আপনারা কিভাবে করবেন আমি যদি এখানে একটু জাস্ট আপনাদেরকে দেখাই, যে x = আপনারা তো জানেন, x = আপনারা জানেন r স্কয়ার r cos θ, y = জানেন r স্কয়ার sin r sin θ। কিন্তু আপনারা আরেকটা ফর্মুলা জানেন, x স্কয়ার + y স্কয়ার = r স্কয়ার। এটা দেখুন আপনারা এখানে কিন্তু অলরেডি জানেন। এই ফর্মুলাগুলো আমি যদি দেখাই আপনাদের, এই যে r স্কয়ার = x স্কয়ার + y স্কয়ার। তার মানে x স্কয়ার + y স্কয়ার যেখানে আছে, এখানে আপনারা r স্কয়ার সরাসরি বসাতে পারবেন। তাহলে দেখুন আমরা যদি এখানে বসাই, তাহলে কি হবে, এইটার জায়গায় আমি বসাই দিই, যদি r স্কয়ার + y স্কয়ার x স্কয়ার + y স্কয়ার আমি এখানে মনে করুন r স্কয়ার বসাই দিলাম, তাহলে r স্কয়ার, আর উপরে আছে একটা স্কয়ার, তাহলে মানে একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, = দেখুন 2s স্কয়ার, তারপর আছে x এর মান। তাহলে x এর মান আমরা জানি x = r cos θ r cos θ ইনটু y এর মান আমরা জানি, যে দেখুন এখানে y এর মান হলো r sin θ। এবার দেখুন r স্কয়ার আমি যদি বর্গ করি, তাহলে হয়ে যাবে r টু দ্য পাওয়ার 4। তাহলে এটা আমার হয়ে যাবে, এটা আপনারা নিজেরা করবেন, জাস্ট একটু বুঝে নেন। r টু দ্য পাওয়ার 4 = দেখুন এখানে r আছে, এখানে r আছে, তাহলে r স্কয়ার হয়ে গেল
আর আর স্কোয়ার, আর দেখুন আমি এ স্কোয়ারটাকে আমি এখানে লিখলাম ইন্টু এই টুটাকে আমি ওগুলির সাথে লিখবো, 2 সাইন থিটা আমি কস থিটা লিখবো, এখানে আমি সাজিয়ে লিখবো সাইন থিটা কস থিটা, ঠিক আছে না? এবার এখানে যদি আর স্কোয়ার দিয়ে আর টু দ্য পাওয়ার 4 কে কাটেন তাহলে আপনার থাকবে আর স্কোয়ার ইজিক্যাল টু আপনার এখানে আমি এ স্কোয়ার লিখবো আর 2 সাইন থিটা কস থিটা। দেখুন আমি যে এখানে আপনাদেরকে একটা সূত্র লিখে দিয়েছি, 2 সাইন থিটা, যে 2 সাইন থিটা কস থিটার জায়গায় আমি লিখতে পারবো সাইন 2 থিটা। এটা হলো একটা বীজগণিতের সূত্র, 19 ছিল, 19 সূত্র আকারে করছেন, তাহলে এটার মান হলো সাইন 2 থিটা। তাহলে এইটা হবে তার উত্তর, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন 2 থিটা। এটা ছিল 2 নাম্বারটার যে 1 নাম্বারটার যে আনসার, ঠিক আছে? আপনারা করে নেবেন, এটা আপনারা নিজেরা করে নেবেন। এটাই অ্যান্সার স্যার, হ্যাঁ এটাই আনসার। হয়েই তো গেল স্যার। হ্যাঁ হয়ে গেল, এগুলো সহজ। আচ্ছা, যদি বন্ধ হয়ে যায় মানে লাইন যদি কেটে যায় তাহলে আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? সেম আইডি দিয়ে জয়েন করবেন। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কের মধ্যে। এখানে দেখুন আমি এখানে আরেকটা করে দিয়েছি, 1 নাম্বারটা করে দিয়েছি, 2 নাম্বারটাও করে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা দেখুন, আপনারা যদি এখানে বসান, এটা হলো আপনার পোলারে দেওয়া আছে, কার্তেসিয়ানে কনভার্ট করতে হবে। পোলারে দেওয়া আছে কিভাবে, এই যে আর এবং টিটার মধ্যে দিয়ে দেওয়া আছে, এটা আনসার বের করতে হবে কার্তেসিয়ান, অর্থাৎ XY দিয়ে বের করতে হবে আর কি। হ্যাঁ, মানে লাইন কেটে যাবে, 1 মিনিটের মতো আছে, যাই হোক যতটুকু জানা যায় দেখুন। তাহলে এখানে দেখুন আমরা প্রথমে লিখে ফেললাম, যেটা দেওয়া আছে এটা গিভেন দ্যাট দিয়ে লিখে ফেললাম। তারপর কি করলাম, আমরা এখানে গুণ করে দিলাম, 2r দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, তাহলে -2r cos θ মাইনাসে মাইনাসে প্লাস 2r sin θ -7 থাকলো। তাহলে আমরা দেখুন জানি r cos θ এর মান জানি, r sin θ এর মান জানি, r sin θ এর মান হলো y, r cos θ এর মান হলো x, আর r স্কয়ার ইকুয়াল টু আমরা একটু আগে সূত্র আমরা পড়ে আসছি x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দেখুন এটা আমরা উত্তর হয়ে গেল। আর 2 নম্বরের টার্ম কথা যদি আমরা চিন্তা করি, এটা 2 নম্বরে যেভাবে দেওয়া আছে, এটাকে আবার দেখুন আমরা এই যে লিখে ফেললাম, ভ্যালুটা লিখে এটা ডান দিকে নিয়ে ফেললাম, নিয়ে আমি উভয় পাশে বর্গ করে ফেললাম, ঠিক আছে? উভয় পাশে বর্গ করে এবার r স্কয়ারের মান বসিয়ে দিলাম, আর r cos θ এর মান x, এটা আমি এখানে বসিয়ে দিলাম, এটা আমার উত্তর হয়ে গেল। খুবই সিম্পল। আচ্ছা, আপনারা আবার জয়েন করুন, মানে শেষ। এই এই অঙ্কগুলো আসলে আমাদের পরবর্তী যে অধ্যায়টা থাকবে না, আগামী ক্লাস নিব, সেইখানে আসলে এগুলো খুব কাজে লাগবে আর কি। জাস্ট এখানে বেসিকগুলো আপনারা একটু জেনে নেন। স্ট্রেট লাইন আসল শুরু হবে এখান থেকে। আরেকটা ক্লাস মানে আগামী ক্লাসটার কিছু অংশ আপনার আবার কিছু এই বেসিকের মধ্যে যাবে, পরবর্তীতে আবার আমাদের 2 ডাইমেনশনটা, অ্যাকচুয়াল 2 ডাইমেনশন, এই যে স্ট্রেট লাইন থেকে শুরু হবে আর কি, 2 ডাইমেনশনাল থেকে। তো এখানে দেখুন কিছু জিনিস এগুলো আপনারা অলরেডি পড়ে আসছেন, এগুলো ইন্টারমিডিয়েট ক্লাসের পড়া। তো এখানে যেগুলো পড়ে আসছেন জুয়েল জারিফ, ওকে, সেই জিনিসগুলো এখানে আবার রিপিট করা। প্যারালাল টু দ্য এক্স এক্সিস, এখানে আবার এক্স পড়ে গেছে, এক্স এক্সিস ইজ ওয়াই ইজ ইকাল টু বি, অর্থাৎ এক্স অক্ষের দেখুন এই লাইনটা হলো এরকম, এক্স অক্ষের প্যারালাল যে লাইন এটা হলো এরকম, তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, ঠিক আছে? এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, তাহলে এই দূরত্বটা দেখুন কি, এই দূরত্বটা হলো ওয়াই অক্ষের যে ডিস্টেন্স, তাহলে এটা হলো দেখুন ওয়াই ইজ ইকাল টু বি হলো এক্স অক্ষের প্যারালাল যে লাইন। আরেকটা লাইন যদি মনে করেন এরকম থাকে, এখানে মনে করেন যে তাহলে এই ডিস্টেন্সটা দেখুন এটা সবসময় কনস্ট্যান্ট না, এই যে ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট, তাহলে এই দূরত্বটা এইটা দিয়ে আমি পরিমাপ করব এক্স ইকাল টু এ দ্বারা। তাহলে প্যারালাল টু এটা ওয়াই অক্ষের সাথে প্যারালাল, কিন্তু ডিস্টেন্সটা হবে এক্স অক্ষের। এটা দেখুন প্যারালাল টু এক্স এক্সিস, কিন্তু ডিস্টেন্সটা হবে ওয়াই অক্ষের। এই জন্য এই প্যারালাল লাইনের ইকুয়েশনগুলো এরকম। দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আপনি একটু মনে রাখবেন যে প্যারালাল টু এক্স এক্সিসের ইকুয়েশন হলো y ইকুয়াল টু বি, বি এর জায়গায় 2 4 6 থাকতে পারে, অর্থাৎ এই ইকুয়েশনটা আপনার এরকম থাকতে পারে, y ইকুয়াল টু 1 থাকতে পারে, 2 থাকতে পারে, -1 থাকতে পারে, 0 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা কি, এটা হলো স্ট্রেট লাইনের মানে একদম বেসিক যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, y ইকুয়াল টু mx প্লাস c। এই mটা হলো স্লোপ, আর c যেটা, সিটা হলো
এক্স অক্ষ থেকে কি পরিমাণ ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করে নিয়েছে। মনে করেন একটা ইকুয়েশন হলো যে এরকম, এটা হলো এই যে ইকুয়েশন আমি এখানে ড্র করলাম, এটা হলো ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এখানে এমটা হলো দেখুন এখানে একটা অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে, এই কোণের আপনি যদি ট্যান থিটা নেন, এই কোণের যদি আপনি ট্যান থিটা নেন তাহলে এই ট্যান থিটাকে আমি বলবো এম। অর্থাৎ কোনো একটা রেখা এক্স অক্ষের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেই কোণের আপনি যদি ট্যান নেন, সেই ট্যান থিটার ভ্যালুটাকে আমি বলবো তার ঢাল বা স্লোপ। আর সি যেটা এই যে এইখান থেকে দেখুন একটা অংশ কেটে নিল, ওয়াই অক্ষ থেকে এই অংশটা কেটে নিছে, এই লাইনটা ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ অংশ কেটে নিল, এই অংশটাকে আমি বলতেছি সি বা কনস্ট্যান্ট। ঠিক আছে, অনেক সময় এটা নাও থাকতে পারে, তখন আপনার লাইনের ইকুয়েশনটা যে এইরকম হয়ে যাবে যে অরিজিন থেকে শুরু হবে, তখন আপনার এখানে ওয়াই অক্ষ থেকে কোনো অংশ কাটে নাই, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর পয়েন্ট স্লোপ ফর্ম, অর্থাৎ মনে করুন যে একটা লাইনের পয়েন্ট এখানে, একটা লাইনের একটা পয়েন্ট এখানে আছে আর একটা পয়েন্ট এখানে আছে, তখন তার একটা লাইন আছে মনে করেন যে এরকম, যে একটা লাইন, এই পয়েন্ট দিয়ে আমরা গমন করলো, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি আপনার x1 y1 হয় তাহলে তার ইকুয়েশনটা হবে যে এরকম। এটা কিভাবে হয় আমি আর একটু দেখাই, দেখুন এগুলো জাস্ট হলো বেসিক, হ্যাঁ, এগুলো আমাদের আসলে পড়ার মতো তেমন কিছু নাই। আপনি দেখুন আমার ইকুয়েশনটা আমি জানি y is equal to mx প্লাস c। এখন এই ইকুয়েশনটা যদি আপনার এরকম হয়, এটাকে যদি আপনার y1 is equal to, অর্থাৎ y দিয়ে যদি পাস করে দেন, y is equal to mx1 প্লাস c, অর্থাৎ xy কে আপনি আরেকটা বিন্দু দিয়ে পাস করে দিলেন। এইবার আপনি এটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে কি হবে y মাইনাস y1 is equal to mx1 মাইনাস mx2, আর সি থেকে সিটা কাটা, এবার আপনি এই যে এই দুটো থেকে আপনি এম কমন নেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আর এটা হলো ডালের সমীকরণ, অর্থাৎ দুইটার আপনি যদি প্রথম সমীকরণকে যদি আপনি দেখুন এই ইকুয়েশনকে যদি আপনি ভাগ করেন y মাইনাস ওয়াই দিয়ে, এটা হলো ডালের সমীকরণ, 2 পয়েন্টস, অর্থাৎ দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে তার ইকুয়েশন এরকম হবে। ইন্টারসেপ্ট মানে ছেদক আকৃতির সমীকরণ, তাহলে ছেদক আকৃতির সমীকরণটা হলো যে এরকম, এটা হলো আপনার ইকুয়েশনটা হবে, আমি এখানে যদি ড্র করি এই ইকুয়েশনটা হবে, ফরম্যাটটা হবে এরকম। এটা হলো দেখুন এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করলো, এটা হলো এ, আর এটা হলো ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করলো, এটা হলো বি। তাহলে এক্স বাই এ ওয়াই বাই বি, এই যে এই ফরম্যাটে এটাকে প্রমাণ করা যাবে। আর নর্মাল ফর্মটা কি, নর্মাল ফর্ম এক্স cos θ প্লাস ওয়াই sin θ ইজ ইকুয়াল টু পি। এটা হলো এই যে নর্মাল এই রেখা থেকে অরিজিনের উপর একটা যদি আপনি লম্ব আঁকেন, এই লম্বের দৈর্ঘ্যটা হবে পি। আর দেখুন এই লাইনটা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করলো, আবার এইখানে একটা কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। এই যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো, এটা যদি আপনি টিটা ধরে নেন, তাহলে এই টিটাকে আপনি যেখানে বসান cos θ sin θ দিয়ে যদি বসান, আর এই দৈর্ঘ্যটা যদি বসান, তাহলে এই লাইনের ইকুয়েশনটাকে এইভাবেও এক্সপ্রেস করা যাবে। তাহলে এগুলো একদম বেসিক ছিল সূত্র, যে সূত্র আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ স্যার এক্স এবং কি ওয়াই দুইটাকে ছেদক করবে, হ্যাঁ দুটাকে চ্যাট করবে, হ্যাঁ। এটা হলো আর মিডিল দিয়ে একটা যেটা যাবে এটা হলো তার মধ্য দৈর্ঘ্য। থেকে, সেটা হচ্ছে লম্ব। লম্ব দূরত্ব, হ্যাঁ এক্স্যাক্টলি লম্ব দূরত্ব। আর লম্বের এই সাইডে যদি স্যার একটা কোণ উৎপন্ন করে, তখন এই ওখানে স্যার কোণটা দিয়ে আমি যদি ওখানে বসিয়ে দিই, তখন এটাকে আমরা বলবো লম্বাকৃতির সমীকরণ আর কি, হ্যাঁ। এগুলো আপনাদের ইয়াতে ছিল, ইন্টারমিডিয়েট লেভেলের পড়া আর কি এগুলো, হ্যাঁ। ওকে, তাহলে দেখুন এবার আমরা পরবর্তীতে চলে যাই। এগুলো আপনি একটু জাস্ট দেখে নেবেন, এতটা এগুলো ইউজফুল না, এগুলো ইন্টারমিডিয়েট লেভেলের। তারপরে মাঝে মধ্যে এগুলো লেগে যায় আর কি, সাধারণত এই যে নর্মালটা লাগে না, কিন্তু আপনার এই যে ইন্টারসেপ্ট ফর্ম, এই যে এটা লেগে যায়, 2 পয়েন্ট ফর্মটা লেগে যায়, তখন আপনার আবার বিপদ। একটু দেখে রাখলে তখন আবার এগুলো হয়ে যায়। ইকুয়েশন পাসিং থ্রু এ পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে যদি লাইন পাস করে, তখন তার ইকুয়েশনটা হবে, ইন্টারসেপ্ট ফর্মটা হবে যে এইরকম, অর্থাৎ এটা হলো একটা লাইনের ইকুয়েশন, এটা হলো আর একটা লাইনের ইকুয়েশন, দুই লাইনের ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ মাঝখানে একটা ল্যামডা দিয়ে যদি দুইটা লাইনকে আমরা যোগ করে দিই, তখন তার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। অর্থাৎ মনে করুন একটা ইকুয়েশন আছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকাল টু 0, আর একটা ইকুয়েশন আছে মনে করেন এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকাল টু 0।
এখন এই দুইটার ইন্টারসেপ্ট অর্থাৎ দুইটার ছেদক আকৃতি দিয়ে ছেদবিন্দু দিয়ে যাবে, মানে কি একটা লাইন গেল এইদিকে আর একটা লাইন গেল এইখানে, তাহলে দুইটা লাইন ছেদ করলো কোথায়, এখানে। তাহলে এটার এই ছেদবিন্দু দিয়ে যখন যাবে তখন কি করবেন, এই ইকুয়েশনকে যে প্রথমে লিখবেন, দ্বিতীয় ইকুয়েশনকে দ্বিতীয় জায়গায় লিখে মাঝখানে একটা ল্যামডা দিয়ে যোগ করে দিবেন, তখন এটা হয়ে যাবে নতুন আর একটা সমীকরণ। যে ইকুয়েশনটা এই দুইটা লাইনের ছেদবিন্দু দিয়ে যায় অর্থাৎ এই বিন্দু দিয়ে গেছে, তখন হবে এই লাইনটা হবে সেই লাইন। ঠিক আছে, এলে জাস্ট একটু চিন্তা করতে হবে যে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছি আমি। তারপরে দুইটা লাইন মনে করেন, একটা লাইন এইভাবে গেল আর একটা লাইন এইভাবে গেল, তাহলে দুইটা লাইন হলো প্যারালাল। প্যারালাল যখন থাকবে তখন এই লাইনের যে ঢাল অর্থাৎ y ইজ ইকাল টু মনে করেন এরকম থাকবে, y ইজ ইকাল টু লেখা হচ্ছে না কেন আজকে, এই লাইনের ইকুয়েশনটা যদি মনে করেন যে এরকম হয়, মনে করুন y ইজ ইকাল টু x প্লাস 1, তাহলে এখানে m এর মান কিন্তু m ইজ ইকাল টু কিন্তু 1। আচ্ছা, আর এই লাইনের মনে করেন y ইজ ইকাল টু মনে করেন x প্লাস 7, তাহলে এইটার মধ্যে দেখেন m এর মান কিন্তু 1, কারণ আমরা জানি কি y ইজ ইকাল টু mx প্লাস c, তাহলে x এর সাথে সহগ আকারে যেটা থাকে এটা হলো m, তাহলে এখানে সহগ আকারে 1 আছে, তাহলে দুটার যখন এই যে m1 m2 সমান হবে অর্থাৎ প্রথম লাইনের আমার যে m থাকবে দ্বিতীয় লাইনের যে আমার m থাকবে 2m কিন্তু সেম হবে, তখন আমরা এটাকে বলবো প্যারালাল, অর্থাৎ এই লাইন এবং এই লাইন রেল লাইনের মতো একত্রে বসে যায়। আচ্ছা, পারপেন্ডিকুলার মানে কি একটা লাইন আর একটা লাইনের সাথে লম্ব হবে, কখন হবে, যখন এই লাইন এবং এই লাইন পরস্পর লম্ব, তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, কখন, যখন এই লাইনের যে আপনার আছে কি বলে ঢাল এবং এই লাইনের যে ডাল আছে, এই দুই ডালের গুণফল যখন আপনার -1 হবে, অর্থাৎ দুই ডালের গুণফল যখন -1 হবে, তখন আপনার এই দুটা লাইন পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এটা হলো আমার যে শর্ত। তাহলে এই শর্তগুলো আপনি যদি একটু জানেন, এগুলো আপনারা দেখে দেখে অঙ্ক করবেন, নো প্রবলেম, জাস্ট এগুলো আপনাকে একটু ডিসকাস করার অর্থ হলো এগুলো যাতে মনে থাকে। আচ্ছা, এইবার দেখুন স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার, হ্যাঁ বলুন। এই যে m1 m2 এগুলো মান, এগুলোর পাশে যদি আপনার চিত্রটা থাকতো স্যার খুবই সহজ হইতো বুঝতে, এই যে মানে চিত্র হলো কনস্ট্যান্ট যদি থাকতো। এই যে দেখুন আপনার, আপনি চিত্র আট করে দিয়ে আর কি বুঝাচ্ছেন, হ্যাঁ ভিডিওটা যেহেতু পাবো তাহলে ভালো হবে ম্যাম স্যার। ভিডিও পাবো। এইখানে আপনার যে ইকুয়েশনটা দিলাম না y ইজ ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ x এর সাথে গুণক আকারে যেটা থাকবে এটা হলো আমার ঢাল বা m। ঠিক আছে, আমি যে এখানে ফিগার আর একে একে দিলাম আর কি। ঠিক আছে, ওকে, এবার আসুন আমরা একটা অঙ্ক করি। এখানে আমি যখন m1 ইকুয়াল টু m2 নিচ্ছি, m1 ইকুয়াল টু -1, এবার আমরা যদি একটা অঙ্ক করি, যে অঙ্কটা বলছে এরকম, ফাইন্ড দ্য ইকুয়েশন টু লাইনস পাসিং থ্রু দ্য পয়েন্ট -5 6, অর্থাৎ এরকম একটা লাইনের সমীকরণ বের করতে হবে যে লাইনটা -5 এবং 6 বিন্দু দিয়ে যায় এবং যে লাইনটা প্যারালাল হবে এই লাইনের প্যারালাল, আবার ওইরকম আর একটা লাইন বের করি যেটা এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, এই লাইনের সাথে একবার হবে প্যারালাল, একবার হবে পারপেন্ডিকুলার। এইবার আসুন যে তার চিত্রটা আসলে কিরকম হবে আমরা যদি একটু চিন্তা করি। দেখুন, মনে করুন 5 6 বিন্দু কোথায় আছে, এটাকে আমি যদি অ্যাক্সিস মনে করি, 5 -5 6, দেখুন -5 6 আমরা কিন্তু অলরেডি জানি, জাস্ট আপনি একটু বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, রাফলি -5 6, তাহলে বিন্দুটা কোথায় আছে, এইখানে, এটা হলো -5 6। সেকেন্ড কোয়াড্রেন্টে তো আছে, আমরা কিন্তু গত ক্লাসে এগুলো কিন্তু খুব ভালোভাবেই ডিসকাস করেছি। তারপরে এই এখানে একটা লাইন দেওয়া আছে, এই লাইনের ইকুয়েশনটা কি হবে, মনে করুন এই লাইনের ইকুয়েশনটা হলো এরকম। তাহলে আমাকে বের করতে হবে একটা লাইন বের করতে হবে -5 6 বিন্দু দিয়ে যায়, একবার হলো এই লাইনের সাথে প্যারালাল, তাহলে এই লাইনের সাথে প্যারালাল যদি হয় তাহলে তার লাইনটা হবে এরকম না, দেখো, তাহলে তার লাইনটা হবে এরকম। এটা হবে আমার একবার বের করব, আরেকবার বলছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যখন হবে তখন এই লাইনটা আপনার হয়ে যাবে, মনে করেন যে এই লাইনটা নাই, এই বিন্দু দিয়ে যাবে, কিন্তু এই লাইনের সাথে যে লাইনটা গিভেন লাইন, এটা হলো গিভেন লাইন, হ্যাঁ, এই লাইনের সাথে লম্ব হবে, তাহলে লম্ব হলে তখন তার সমীকরণটা এইরকম হবে।
তখন আমাকে এইটার সমীকরণটা বের করতে হবে, এই লাইনের সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, আসুন একটা একটা করে আমরা অঙ্ক করার চেষ্টা করি। দেখুন আমরা যদি এখানে করি তাহলে মনে করুন এটা হলো প্রথম অঙ্কটা, আমরা এ নাম্বারটা করতে চাচ্ছি, যে এ নাম্বার দিয়ে আমি যেটা নিলাম, অর্থাৎ এটা প্যারালালটা করতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে যে লাইনটা দেওয়া আছে এটাকে আমি লিখে নিলাম। তাহলে লিখে নেওয়ার পরে আমি করব এ নাম্বার দিয়ে যদি প্যারালাল বের করতে হবে, তাহলে প্যারালাল বের করার শর্ত হলো কনস্ট্যান্ট যেটা আছে ডান পাশে অথবা বাম পাশেও থাকতে পারে, এটা মাইনাস দিয়ে যদি এখানে মাইনাস হিসেবে থাকতো ইকুয়াল টু 9 থাকতে পারতো বাম দিকে নিয়ে আসলে, তাহলে এখানে যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টটাকে আপনি কে ধরে নেবেন। ঠিক আছে, অর্থাৎ বাদ বাকি যা থাকবে সব আনচেঞ্জ থাকবে। দিস ইকুয়ালস টু এই যে বাম দিকে দেখেন আনচেঞ্জ থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে কি কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে। এখন বলতে পারেন যদি দিস ইকুয়াল টু 9 না থেকে মনে করেন যে এখানে 0 আছে, 9 এর পরিবর্তে 0 থাকতে পারে, তো 0 যদি থাকে তাতেও আপনাকে কি করতে হবে, এখানে কে ধরতে হবে। অর্থাৎ কনস্ট্যান্ট থাক বা না থাক আপনাকে এখানে কে ধরতেই হবে, এতে আপনার কোনো মাপ নেই। এখন আপনাকে দেখুন কোয়েশ্চেনের মধ্যে বলেছে যে যে লাইনটা আপনি যে এখানে ধরলেন প্যারালাল লাইন হলো যে এই লাইন, এই পয়েন্ট দিয়ে যেটা যাবে, তাহলে এটা -5 6 বিন্দু দিয়ে যাবে। তাহলে -5 6 বিন্দু দিয়ে আমি কি করব, পাস করে দিব। তাহলে x এর পরিবর্তে আমি -5 বসাবো, y এর পরিবর্তে আমি 6 বসাবো। তাহলে দেখুন এখানে আমি ক্যালকুলেশনটা করলাম, এই যে দেখুন, তাহলে এই যে দেখুন x এর পরিবর্তে -5, y এর পরিবর্তে 6। তাহলে এখানে ক্যালকুলেশন করে k এর মান পাইলাম আমি -83। এবার কে এর মানটা এই যে আমি যে ইকুয়েশনটা ছিল সেখানে আমি কে এর মানটা দেখুন আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিলে যেটা হলো এটা আমার উত্তর হয়ে গেল। তাহলে টেকনিকটা কি, টেকনিকটা হলো যে আপনাকে প্যারালাল যখন থাকবে তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডান দিকে যে কনস্ট্যান্টটা থাকবে কনস্ট্যান্টটাকে আপনাকে নতুন করে আর একটা ভেরিয়েবল কে ধরতে হবে। আর আমার ইকুয়েশনের লাইনটা হবে এই লাইন, প্যারালাল টু দ্য এই লাইন। ঠিক আছে, যখন প্যারালাল থাকবে তখন জাস্ট কনস্ট্যান্টের চেঞ্জ হবে, নাথিং এলস। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। আরেকটা অংশ বাকি রইল, এটা হলো আমার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যখন থাকবে সেটার জন্য এরকম একটা শর্ত আছে, যে সেই শর্তটা আমাকে জানতে হবে সেটা কিভাবে হবে। আপনারা জানেন, তারপরে আমি আপনাদেরকে বলছি, আবার অনেকে নাও জানতে পারেন, সেই জন্য জানতে হবে যে পারপেন্ডিকুলার যখন একটা লাইনের সাথে হবে তখন শর্ত কি। শর্ত হলো তার কোফিশিয়েন্টগুলোর ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ এক্স এর কোফিশিয়েন্ট এখানে যা আছে যে এখানে এটা ওয়াই এর কোফিশিয়েন্ট হয়ে যাবে। ইন্টারচেঞ্জ বলতে আপনার কি স্থান পরিবর্তন করার, অর্থাৎ রেসপেক্টিভ সেম জায়গার মধ্যে তার কি স্থান বদল করা। তাহলে দেখুন এক্স এর মান ওয়াই এর মানের সাথে চলে যাবে, এখানে কোফিশিয়েন্টটা ওয়াই এর জায়গায় চলে যাবে, আর ওয়াই এরটা এক্স এর জায়গায় চলে যাবে। ঠিক আছে না? তাহলে দেখুন আপনার এই যে এখানে এই যে দেখুন এক্স এর ওয়াই এর কোফিশিয়েন্টটা এখানে চলে আসলো, এক্স এর কোফিশিয়েন্টটা এখানে চলে আসলো। আরেকটা পরিবর্তন আপনারা খেয়াল করুন, দেখুন এখানে প্লাস হয়ে গেল, অর্থাৎ এইখানে ওইখানে যদি আমার গিভেন ইকুয়েশনে যদি আপনার মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর যদি আমার গিভেন ইকুয়েশনে প্লাস থাকে তাহলে আপনার এখানে মাইনাস হবে। তার মানে মাঝখানের চিহ্নটা শুধু পরিবর্তন হবে, সাথে আপনার কোফিশিয়েন্টগুলোর ইন্টারচেঞ্জ হবে। আবার দেখুন আরেকটা পরিবর্তন, এখানে কে যেটা আছে সেটারও কিন্তু পরিবর্তন, অর্থাৎ আমার গিভেন ইকুয়েশনটা এরকম ছিল 7x - 8y ইজিক্যাল টু ছিল আমার 9। লেখা হচ্ছে না কেন আজকে, আবারও লিখছি 8y ইজিক্যাল টু ছিল আমার 9। তাহলে দেখুন এই যে আমি যে ইকুয়েশনটা আমি লিখলাম, একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এই যে ওয়াই এর কোফিশিয়েন্ট ছিল 8, এটা এক্স এর কোফিশিয়েন্ট হয়ে গেল, আবার এক্স এর কোফিশিয়েন্টটা ওয়াই এর কোফিশিয়েন্ট হয়ে গেল দেখুন। আর এখানে যে মাইনাস ছিল এই মাইনাসটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এইখানে গিয়ে হয়ে যেত কি, এখানে গিয়ে মাইনাস হয়ে যেত। আর এখানে আপনার যে কনস্ট্যান্ট আছে এখানে 9 আছে, এই কনস্ট্যান্টটা পরিবর্তন হয়ে কে হয়ে যাবে। ঠিক আছে, এই হলো পরিবর্তন। যখন পারপেন্ডিকুলার হবে তখন এই পরিবর্তনগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ স্যার যে কোনো সময় মানে যে কোনো সংখ্যা থাকলে ওটা কে হয়ে যাবে, ইন্টারচেঞ্জ করতে হবে, আর কনস্ট্যান্ট থাকলে সেটাকে আপনাকে কে ধরতে হবে, কনস্ট্যান্টটা লেখা যাবে না। ঠিক আছে রুবেল আলী? জি স্যার। আচ্ছা।
এইবার তাহলে আমার এই এই লাইনটাও আমার কি ওই যে এটা হলো আমার এইরকম লাইন হয়ে যাবে তখন, হ্যাঁ এটা হলো 5 6 বিন্দু আমি যদি ধরি, তাহলে আমার যদি ওই লাইনটা যদি এরকম থাকতো, এটা হলো আমার এই যে এই লাইন, গিভেন লাইন হলো এই যে এটা, আর এইটা হলো আমার লাইন বের করব, এটা হলো 5 6 বিন্দু দিয়ে যায়, তাহলে 5 6 বিন্দু দিয়ে আমি এটাকে পাস করি, যে 5 5 6 বিন্দু দিয়ে পাস করি, তখন আমি ক্যালকুলেশন করে কে এর মান পাবো 2, তাহলে কে এর মানটা ওই যে ওখানে নিয়ে বসিয়ে দেবো 2, তাহলে আমার যেটা রেজাল্ট আসবে সেটাই আনসার, ঠিক আছে? কে এর মানটা জাস্ট পাস করে দিলেই হলো। বলেন তো বুঝতে পেরেছেন কিনা? জাস্ট জাস্ট স্যার এটা আরেকবার বলেন যে আমরা চেঞ্জটা কেন করলাম? চেঞ্জটা হলো যখন আপনাকে পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে হয়ে গেলে ইন্টারমিডিয়েটে চলে, এগুলো আবার এক্সপ্লানেশন আছে, জিওমেট্রিক্যাল এক্সপ্লানেশন, তো এত ডিপলি আমরা যাচ্ছি না, জাস্ট মনে রাখবেন যখন আমরা পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করব, যে এখানে দেখুন আমাকে রিকোয়ারমেন্ট যেটা আছে যে পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে হবে, যখন পারপেন্ডিকুলার বের করতে হবে এটার, তখন তার কোফিশিয়েন্টগুলোর ইন্টারচেঞ্জ করতে হবে, এটা হলো আমাদের নিয়ম, ঠিক আছে? এন্ড এই নিয়মটা কিভাবে আসছে এটার কিন্তু এক্সপ্লানেশন আছে, হ্যাঁ এক্সপ্লেনেশনটা কিভাবে সেটা ইন্টারমিডিয়েটের একটা বড় একটা মানে ইয়ে আছে, মানে জিওমেট্রিক্যালি তার প্রুফ আছে, এবং সেটা ট্যান কট দিয়ে বের করতে হয়, হ্যাঁ তো সেটা আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট আপনারা এখানে দেখে নেবেন যে আপনার যখন ইয়া করতে বলবে মানে পারপেন্ডিকুলার বের করতে বলবে, তখন জাস্ট আপনারা এটা বের করে নেবেন যে আপনার কোফিশিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করে নেবেন, আর আমার যে মাইনাস সাইন থাকবে সেটাকে প্লাস করে নেবেন, মাঝখানে প্লাস থাকলে মাইনাস করে নেবেন, আর কোফিশিয়েন্টটা ইন্টারচেঞ্জ করে নেবেন। এটা হলো আমার রিকোয়ারমেন্ট, হ্যাঁ তো এই রিকোয়ারমেন্টটা কিন্তু আপনার জেনে বুঝে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে রুবেল আলী, এই যে এটা আমার রিকোয়ারমেন্ট, এই যে এটা রিকোয়ারমেন্ট। জি স্যার, জাস্ট পারপেন্ডিকুলার এটা চাইলে বললে তখন আমরা এক্স ওয়াই চেঞ্জ হবে। আর যখন প্যারালাল Okay, বলবে thank you, তখন তো আবার চেঞ্জ হবে না, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, এই দেখুন কনস্ট্যান্টটা চেঞ্জ হলো, তাই না? বলেন তো এটা কারো কি কোনো সমস্যা আছে কিনা? আশা করছি কারো সমস্যা নেই। না স্যার। ওকে, এবার আমরা আসুন আজকের আলোচনার আমরা লাস্ট অঙ্ক যেটা আছে সেটা আমরা করে ফেলি। সেটা দেখুন এখানে একটা অঙ্ক বলছে, আমার কোয়েশ্চেনটা হলো এরকম, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টু দ্য স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই লাইন এবং এই লাইনের ইন্টারসেকশন দিয়ে। তাহলে দেখুন আমি আপনাদেরকে কিন্তু সূত্র অলরেডি পড়িয়েছি, দেখুন এই যে এইখানের কথা যদি আমি বলি, এই যে এখানে ইন্টারসেকশন দিয়ে যাবে, তখন আমি এখানে বলেছি যে ইন্টারসেকশন দিয়ে গেলে তার দুইটা ইকুয়েশন মাঝখানে লিখে মাঝখানে একটা ল্যামডা দিয়ে দিতে হয় যখন ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন কথাটা আসে নাই, ভুল হয়ে গেছে। অর্থাৎ স্যার একটা প্লাস একটা মাইনাস? না, প্লাস মাইনাস কেন, যখন আপনার দুইটা লাইনের ইন্টারসেকশন দিয়ে যাবে তখন দুইটা লাইন লিখে মাঝখানে ল্যামডা লিখতে হবে, যেখানে দেখুন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে একটা লাইনের ইকুয়েশন আছে না, এটা হলো আপনার ইয়া দিয়া দেওয়া আছে আর কি, হ্যাঁ এটা হলো আপনার এই যে ax প্লাস by প্লাস c অর্থাৎ 2x প্লাস 3y প্লাস 7 এরকম টাইপের থাকতে পারে। a b c দেওয়ার মানে হলো এখানে কনস্ট্যান্ট, আর মাঝখানে ল্যামডা মানে দুইটার যোগ করছি আমরা একসাথে, আর এখানে a1 এর জায়গায় সামথিং থাকতে পারে, b1 এর জায়গায় সামথিং থাকতে পারে, c1 এর জায়গায় অন্য কিছু দেওয়া থাকতে পারে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি দেখুন মাঝখানে ল্যামডা দিয়ে আমি লিখলাম, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে যে জিনিসগুলো আলোচনা করলাম এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন হলো আমি এখন যে অঙ্কটা করবো এটা। তাহলে দেখুন দুইটা লাইনের ইন্টারসেকশন দিয়ে যাবে এই লাইন এবং এই লাইনের ইন্টারসেকশন। তাহলে দেখুন এই যে দেখুন আমি দুইটা লাইন আমি একসাথে যোগ করে লিখলাম, এই লাইনটা যে এখানে লিখলাম, দ্বিতীয় লাইনটা যে এখানে, মাঝখানে একটা ল্যামডা দিয়ে আমি যোগ করে দিলাম, একটু আগে আমরা যেটা দেখে আসলাম, ঠিক আছে? ইন্টারসেকশন। তারপরে বলছে যে এটা কি হবে, এই যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই লাইনের সাথে সেটা কি হবে, পারপেন্ডিকুলার বা অর্থাৎ লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হলো যে এমন m2 = 0, এটা এমন m2 = -1, যে এখানে আপনারা দেখুন এটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছি, যে দেখুন
দুইটা লাইন প্যারালাল হওয়ার শর্ত হলো m1 = m2, অর্থাৎ ডাল দ্বয় ইকুয়াল হবে। আর এই দিস ইকুয়াল টু কি দেখুন, m1 = m2, এটা হলো পারপেন্ডিকুলারিটি অর্থাৎ লম্ব হওয়ার শর্তটা কি, দুইটা ডালের গুণফল আপনার কত হবে, -1 হবে। এই যে দেখুন, তাহলে শর্তগুলো আপনাকে জানতে হবে যে পারপেন্ডিকুলার হলে দুইটা ডালের গুণফল হবে -1, ঠিক আছে। এখন এই শর্তগুলা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। দেখুন, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যখন আমরা ইন্টারসেকশন দিয়ে নিলাম তখন দুইটা লাইনকে আমরা এই যে লিখে মাঝখানে ল্যামডা দিয়ে যোগ করে দিলাম। এখন আমার এই লাইনের যে গিভেন যে লাইন দেওয়া আছে এই লাইনের ঢাল বের করব, এটা হবে মনে করেন যে m2, আর আমি যে এখানে একটা ইন্টারসেকশন লাইন নিলাম এই লাইনের ডাল মনে করেন m1, এটা ডালটা আমি বের করব, এটা ডাল মনে করেন m1, এন্ড এই দুই ডালের গুণফল কত হবে, গুণফল হবে -1। এটাই আমি এখানে করার চেষ্টা করেছি। দেখুন এইবার আমি কি করলাম, দেখুন সবাইকে গুণ করে দিলাম, এখানে যে সবাইকে গুণ করে দিলাম, গুণ করে আমি এখান থেকে দেখুন এইটা থেকে এবং এইটা থেকে আমি y কমন নিলাম, তাহলে y কমন নিল 1 + 5/y, 5 ল্যামডা, তারপর এই যে 4x আর এখানে আছে কত 2 ল্যামডা x, এইগুলো থেকে আমি x কমন নিলাম, তারপরে যে -1 আর যে -6 ল্যামডা এগুলোকে আমি আলাদা করে ফেললাম। এবার দেখুন এটা বাম দিকে থাকলো, এটা আমরা ডান দিকে নিয়ে ফেললাম, এই যে ইকুয়েশনের ডান দিকে, তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যেতে, 4টা সামনে চলে আসলো, 2 ল্যামডা মাইনাস হয়ে গেল, এই দুটাই ছিল নেগেটিভ, ডান দিকে চলে গেল, দুইটাই পজিটিভ হয়ে গেল। এবার এটা দিয়ে দেখুন আমি এই যে এখানে ভাগ করে দিলাম, এটাকে ভাগ করে দিলাম, তাই না, এই যে আমি এখন এরকম একটা ফর্ম পেয়ে গেলাম। তাহলে আমরা জানি y = mx + c, অর্থাৎ x এর সাথে গুণ আকারে যেটা থাকে এটা হলো তার ডাল, তাহলে এই রেখার ডাল কি এটা না, তাই না, এই রেখার ডাল কি এটা না, x তো দেওয়া আছে স্যার, তাহলে ওটা m, জি স্যার। হ্যাঁ, তাহলে x এর কোফিশিয়েন্ট যেটা, যে x এর কোফিশিয়েন্টটাই হলো কি আমার ডাল, তাহলে এই রেখার ডাল হলো আমার কত দেখুন এটা, আর আমার যে আরেকটা রেখা দেওয়া আছে ওই রেখার ডাল, এই রেখার ডালটা এই রেখাটা দেওয়া ছিল না, এই রেখাটার ডালটা আমি বের করবো, যেটা কোথায় দেওয়া ছিল, পারপেন্ডিকুলারের কথা কিন্তু বলছে, যে দেখুন এত ইজ পারপেন্ডিকুলার টু যে এত, তাহলে এই রেখাটা আমি ওখানে লিখে তারপর আমি ডালটা বের করলাম। দেখুন এই যে আমি প্রথমে এখানে রেখাটা লিখলাম, লিখে এই +3x ডান দিকে নিয়ে গেলাম, -3x করে তারপর 4 দিয়ে আমি কি করলাম, ভাগ করে দিলাম, তাহলে -3/4x, এইটা হলো দ্বিতীয় রেখার ডাল। তাহলে আমাদের শর্ত হলো উই হ্যাভ m1 m2 = -1, দুইটা রেখা পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হলো যে m1 m2 = -1। এইবার আপনি কি করবেন, আমি যে ওই রেখার ডালটাই যেখানে পেয়েছিলাম এইটা, আর এই রেখার যে ডাল আমি পেয়েছি যে এখানে -3/4, দুটার গুণফল আমি করলাম কত, -1, ঠিক আছে। তাহলে এই মাইনাস কাটা, এটাকে যদি ডিগবাজি খাওয়ায় ওই দিকে নিই তাহলে এটা হয়ে যাবে 4, 3টা চলে যাবে ডান দিকে নিচে। এবার আমি আর গুণন করি, আর গুণন করে এখান থেকে আমি ল্যামডার মান বের করি। দেখুন যে এখানে ল্যামডা সব বাম দিকে নিয়ে আসি আর এই ভ্যালু ডান দিকে নিয়ে যাই, ল্যামডার মান চলে আসছে দেখুন 4/13। এইবার যে ল্যামডার মানটা আমরা পেয়েছি দেখুন, এটা বসাইছি স্টার নাম্বার ইকুয়েশন, তাহলে স্টার দেওয়া আছে একটার মধ্যে, দেখুন এখানে স্টার দেওয়া আছে, এই যে স্টার দেওয়া আছে যে এটার মধ্যে, ঠিক আছে, এই যে স্টার দেওয়া আছে, আর এইটার মধ্যে থেকে ইউজ করেছি এই ল্যামডার মানটা, তাহলে স্টার যেটা দেওয়া আছে এখানে আমি ল্যামডার মানটা বসিয়ে দিলাম। দেখুন 1 + 5 ল্যামডা, এই যে 1 + 5 ল্যামডা ছিল, এখানে স্টার দেওয়া ছিল, এটা ছিল এরকম 1 + 5 ল্যামডা y, না এখানে তো ভুল হয়েছে দেওয়া, প্লাস 2 ল্যামডা -4, 2 ল্যামডা -4 মাইনাস x -1 -6 ল্যামডা, তাই না, লেখা হচ্ছে না আজকে। এইবার আপনি যে এখানে আমাদের দেখুন ল্যামডার মানটা বসাবেন, এখানে কিন্তু ভুল হয়েছে না, 1 + 5 ল্যামডা ছিল, তাহলে এখানে একটা 5 আসতো, 20 আর 13 যোগ করলে কত হবে, 33 মানে না, 10 করলে এনে 20 আসবে, 33 আসবে, যে এখানে আসবে 33, 37 আসছে, ভুলভাল আসছে আর কি, ঠিক আছে। আর এখানে ঠিক আছে, এখানে গুণ করলে 4 × 52, 8, তারপরে এখানে গুণ করলে হবে, এই দুটোর যদি আমি লসাগু করি, মাইনাসটা আগে নিয়ে আসলাম, 13 + 24, ঠিক আছে, তাহলে এখানে হবে আপনার জাস্ট 33, ঠিক আছে, এই যে এখানে হবে 33 হয়। তাহলে এখান থেকে আপনি সবার কাছ থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে ফেলেন তাহলে এটা এখানে চলে আসবে, এখানে -33
বলেন তো সবাই এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো। রুবেল বলেন জি তো, স্যার বুঝছি। সহজ না? জি স্যার বুঝছি, কিন্তু জি সহজ স্যার, কিন্তু একটা আমার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ ওই অবশ্যই। যে লাইনটার মধ্যে ল্যামডার মান আর কি বসালেন, হুম। ওই লাইনটা যে ল্যামডা মান বসাইতে হবে, তার পিছনে তো সত্য আছে, ওই লাইনটাতে কেন ল্যামডার মান বসাবো? কারণ ল্যামডার মান না বসালে তো আপনি ইকুয়েশন পাবেন না, তাই না? আপনার ইকুয়েশনটা এটা না, এই লাইনের এটা মধ্যেই বসাইতে হবে, সেটা কেন, সেটা বলতেছি আপনি স্যার। এই লাইনের মধ্যে বসাতে পারবেন, নট নেসেসারি আপনি এখানে বসাতে পারবেন। আপনি এই যে 1 নং এর মধ্যে বসাতে পারবেন, এইখানে বসাতে পারবেন। আমি এইটার মধ্যে বসালাম কেন? আপনি এইটার মধ্যে বসাতে পারেন, যে এইখানে এইটাতে একদম উপরে যেটা আছে না, এইটাতে বসাতে পারেন। এখানে তো ল্যামডা, এখানেও বসাতে পারবেন, নো প্রবলেম। আমি এখানে বসাইনি কেন? কারণটা হলো যে এখানে তো ল্যামডার মান বসালে দেখুন এটা ফ্র্যাকশনে আছে না, 6/13, তাহলে এখানে বিশাল আরো কিবিজিবি হয়ে যাবে, এই জন্য এটাতে বসাই। ক্যালকুলেশনে একটু হ্যাঁ, অনেক হ্যাঁ। বড় হয়ে যাবে। একটু বুঝছি স্যার, থ্যাংক ক্যালকুলেশনে ইউ স্যার। ঝামেলা যাবে। এইখানে বসাতে পারবেন, যে এই যে প্রথম যে লাইনটা আমি লিখছি এখানে বসাতে পারবেন, এখানে বসালে আরো সুবিধা হবে। ঠিক আছে, এই যে এখানে দেখুন, এই যে এইখানে, হ্যাঁ এই যে এখানে, এখানে যদি আপনি ল্যামডার মান যদি 6/13 বসিয়ে তারপর যদি আপনি ক্যালকুলেশন করেন না, তাও হবে। যে কোনো এক জায়গায় বসালেই হলো। ঠিক আছে, যার যেখানে সুবিধা। এই হলো আমাদের অঙ্ক। তাহলে এইটা ভিডিওটা আমি অফ করে দিই।